এখন আমরা স্পেসিফিক আলোচনায় চলে যাচ্ছি, তাই না? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং নিয়ে আলোচনা হবে আর কি আজকে। অবজেক্ট, ক্লাস, ইনহেরিটেন্স, ইনক্যাপসুলেশন এই বিষয়গুলো আলোচনায় আসবে স্টেপ বাই স্টেপ। অ্যাকচুয়ালি ওপির ওপরে ওপি এবং ডেটাবেস মিলে আমরা ফ্রেমওয়ার্কের বাইরে আরও বেশ কিছু ক্লাস করবো আর কি। আমাদের আজকে সেশন নম্বর কত? 7। সো ইনফ্যাক্ট আমরা কয়েকটা সেশন, তিনটা সেশন ইনফ্যাক্ট করবো ফ্রেমওয়ার্কে ঢোকার আগে। তারপরে আমরা ফ্রেমওয়ার্ক, অবজেক্ট কোঅর্ডিনেটর ফ্রেমওয়ার্ক নিয়ে আলোচনা করবো আর কি। তো 7 সেশনে আমরা ফ্রেমওয়ার্কটা হয়তো 10ম ক্লাসে শুরু করব, যাতে ফ্রেমওয়ার্কের ওপরে টোটাল আমরা 20টা ক্লাস পেয়ে থাকি আর কি, পেতে পারি। আচ্ছা, 9ম বা 10ম ক্লাসে শুরু করব। আজকে 7ম, 8ম, 9ম, 10ম ক্লাসে ফ্রেমওয়ার্ক শুরু হবে আমাদের মূলত ওপি এবং ওপি ক্রুডিংয়ের ওপরে, ওপির মাধ্যমে ক্রুডিংয়ের ওপরে নেক্সট 3টা ক্লাস হবে। আজকে পিওর ওপির ওপরে থিওরিটিক্যাল আলোচনা হবে এবং কিছু বিষয় দেখানো হবে ব্রাউজারে এবং নেটবিনসের মাধ্যমে। আর নেক্সট ডেতে ক্রুডিং সিস্টেম, দ্যাট মিনস ডেটাবেসের সাথে ডাটা ইনসার্ট, ডাটা আপডেট, ডাটা সিলেক্ট, ডাটা ডিলেট, ওপি প্রসেসে, রাইট? এই বিষয়গুলো জানার চেষ্টা করব। সো আমরা ওপির আলোচনার শুরুতে যেটা করতে চাচ্ছি বা জানতে চাচ্ছি সেটা হচ্ছে এরকম, বা জানাতে চাচ্ছি আমরা কি সবাই প্রজেক্ট ডেভেলপমেন্ট লাইফ সাইকেল সম্পর্কে ধারণা রাখি? বা সফটওয়্যার ডেভেলপমেন্ট বা ওয়েব ডেভেলপমেন্ট লাইফ সাইকেল ধারণা রাখি না। অবজেক্ট, ক্লাস, এগুলোর উপরে আমাদের মূল আলোচনা, বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর উপরে মূল আলোচনাটা শুরু করব আজকে। তো আপনি একটু বলেন, যেহেতু কিছুক্ষণ পড়াশোনা করেছেন, অবজেক্ট কি এটা একটু বলেন। ক্লাসের সাথে ওর যে কোঅপারেশনটা, একটা ক্লাস থেকে অ্যাবস্ট্রাক্ট তার কিছু প্রপার্টি থাকবে, কিছু মেথড থাকবে। এখন আমি যখন একটা অবজেক্ট ক্রিয়েট করবো, অবজেক্টটার মানে ওই অবজেক্টের স্পেসিফাই কিছু প্রপার্টি থাকবে, যেগুলো অ্যাট্রিবিউট বলে, আর কিছু ফাংশন থাকবে। ওর যে নিজস্ব অ্যাট্রিবিউটগুলো আছে, ফাংশন ইউজ করে ও ওই অ্যাট্রিবিউটগুলোকে চেঞ্জ করতে পারে, ভ্যালু চেঞ্জ করতে পারে। আচ্ছা, অনেক অনেক কথা বলেছেন। যদি হচ্ছে একটা ক্লাস হচ্ছে একটা সাপোজ একটা হাউসের মানে হচ্ছে ব্লুপ্রিন্ট নকশা, আর অবজেক্ট হচ্ছে একটা হাউস, নকশা অনুযায়ী অবজেক্ট আছে ডাটা স্টোরেজ আছে, মানে ডিফাইন বাই একটা ডাটা স্ট্রাকচার, যেটা একটা ক্লাস দ্বারা ডিফাইন। আচ্ছা, আর কেউ? ক্লাস হচ্ছে যে আমার আর্কিটেক্টের মানে একটা বাড়ি তৈরি করা হয়েছে, তার ডিজাইনটা ক্লাস কি যেটা হবে নকশা, সেটা কিন্তু ভিজুয়াল কোনো কিছু নেই। অবজেক্টটা হচ্ছে যে ওই ক্লাসে যে যে ম্যাথডগুলো ছিল বা আমার কোথায় কোন রুলটা হচ্ছে, যেটা আমার কাগজে আছে বা নকশাকারে আছে, সেই জিনিসটাই বাস্তব অবজেক্ট প্র্যাকটিক্যালি হচ্ছে তারপর হচ্ছে কনক্রিট এগুলো বানানো যায়। আপনি বলেন। যেমন আমি একটা ক্লাস, আর আমার সাথে যা যেমন পেন্সিল, ল্যাপটপ, ফার্নিচার আরও কিছু জিনিসপত্র থাকবে, এগুলো হচ্ছে আচ্ছা, অবজেক্ট সহজ ভাষায় এক কথায় যদি বলি তাহলে বলবো ইনস্ট্যান্স। ওকে, পারমিশন, কোনো কিছু পারমিশনকে অবজেক্ট বলে। আমি পারমিশন দিলে আমার জিনিসটা কোনো কিছু পারমিশনকে আমরা কি বলবো? অবজেক্ট। সব কিছু চলছে একটা পারমিশনে, কারো না কারো পারমিশনে। আমরা এখানে এসেছি কারো পারমিশনে, ক্লাস করছি কোনো পারমিশনে, রাইট? বাসায় যাচ্ছি কারো পারমিশনে, বা কোনো যা কিছু করছি সব কিছুই কোনো না কোনো পারমিশনের উপরে বেস করেই হচ্ছে, তাই না? কারণ পারমিশনটা আমি নিজের থেকে নেই, অথবা পারমিশন আমার ফ্যামিলির কেউ দেখ, অথবা অন্য কোনোভাবে পারমিশনটা আসুক, সব কিছুই হচ্ছে কিন্তু কোনো না কোনো পারমিশন, বা আমরা নর্মালি কি বলতে পারি, ইনস্ট্যান্স অথবা কি অবজেক্ট, যাই বলেন না কেন। সো পারমিশনটা বা অবজেক্টটা বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, এই বিষয়টার সাথে আমরা কিভাবে এটাকে মেলাবো? অ্যাকচুয়ালি রিয়েল লাইফে সব কিছুই যখন করা হচ্ছে, যদি আমরা সকল রুলস রেগুলেশন মেনে করি, তাহলে সব কিছু গোছালো হয়,
তাই না? আমরা সামাজিকভাবে আছি, সামাজিক রুলস রেগুলেশন মেনে চলছি। আমরা ফ্যামিলিতে আছি, ফ্যামিলি রুলস রেগুলেশন মেনে চলছি। দেশে আছি, দেশের রুলস রেগুলেশন মেনে চলছি। বাট একটু চিন্তা করে দেখেন, ফ্যামিলিতে যদি কোনো প্রকারের রুলস রেগুলেশন না থাকে, ফ্যামিলিটা কেমন হবে? বিশৃঙ্খল হবে। সমাজের মধ্যে যদি বা আপনার সোসাইটিতে যদি কোনো রুলস না থাকে, সেখানেও বিশৃঙ্খলা হবে। এবং দেশের যদি কোনো রুলস রেগুলেশন না থাকে, সেখানেও বিশৃঙ্খলা হবে। রাইট? আচ্ছা, সো সব কিছুই চলছে পারমিশন দিয়ে, তাই না? এবং পারমিশনের ওপর বেস করে সব কিছু হবে। এবং পারমিশনটা কোনো একটা বা মানে অ্যাকচুয়ালি আপনি বলতে পারেন যে অবজেক্ট ওরিয়েন্টেড বা পারমিশন বেসড প্রোগ্রামিং বা পারমিশন বেসড লাইফস্টাইল কোনো না কোনো একটা কনস্টিটিউশন মেনে চলে, তাই না? আমরা নর্মালি বলি যে আইনের শাসন, বলি না যে আইনের শাসন যদি প্রতিষ্ঠা হয় তাহলে আইনে কোনো প্রকারে মানে সমাজে কোনো প্রকারের গন্ডগোল হবে না। হ্যালো, হ্যাঁ বুঝলাম। হুম, আচ্ছা, সরি। হুম 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 আচ্ছা। হুম, আজকে ক্লাসে আসবেন না আপনি? হুম, আচ্ছা, ঠিক আছে, তাহলে শুক্রবারে আসবেন। ঠিক আছে। হুম, 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 ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, যেটা বলছিলাম যে আমরা কোনো না কোনো একটা আইন বা কোনো না কোনো একটা আইন মেনে চলছি বলে কিন্তু সমাজের মধ্যে শৃঙ্খলা বিরাজ করছে, রাইট? এখন আইন আসে কার মাধ্যমে বলেন তো? আইন তৈরি হয় কোথা থেকে? সংসদ থেকে। সংসদ চলে কার উপরে? সংবিধানের উপরে, রাইট? সো এটাকে বলা হচ্ছে কনস্টিটিউশন, রাইট? সো সংবিধানে যা লেখা আছে তার উপর বেস করেই আইন হতে হবে। যদি নতুন কোনো আইন তৈরি করার প্রয়োজনীয়তা বোধ করে এবং সেখানে যদি কনস্টিটিউশন বা সংবিধান চেঞ্জ করার প্রয়োজন পড়ে, সেটা কিন্তু মেজরিটি 1/3 বোর্ডে পাশ করার পরে সেই সংবিধানটা চেঞ্জ করা সম্ভব হয়, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, রাইট? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের অবজেক্ট ওরিয়েন্টেড যে কনসেপ্টটা, সেটাকেই অ্যাকচুয়ালি আমরা নর্মালি বলে থাকি প্রোগ্রামিংয়ের কনস্টিটিউশন, প্রোগ্রামিংয়ের সংবিধান, তাই না? দেশ চালাতে যেমন আইন লাগে, আইন করতে যেরকম সংবিধান লাগে, কোনো একটা সফটওয়্যার ডেভেলপমেন্টের সময় আমার লাগবে কি? প্রোগ্রামিং। আর প্রোগ্রামিংয়ের লাগবে কি? রুলস অ্যান্ড লজিক। রুলস অ্যান্ড রেগুলেশনগুলো তৈরি করছে কি? কোনো একটা পার্টিকুলার কনস্টিটিউশন। আমরা যদি রুলস রেগুলেশন মেনে কোনো প্রোগ্রামিং করে থাকি, সেটাকে আমরা বলছি কি? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। সেটা বোঝা যাচ্ছে? তাহলে আমরা যদি রিয়েল লাইফে আসি, রিয়েল লাইফ যখন লিড করছি তখন যেমন রুলস অ্যান্ড রেগুলেশন মেনে চলছি, প্রোগ্রামিং যখন করব, প্রোগ্রামিং করার একটা রুলস রেগুলেশন আছে এবং রুলস রেগুলেশনগুলো যেখান থেকে উৎপত্তি সেটাকেই বলা হচ্ছে কি? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। তাহলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা কনস্টিটিউশন অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের আমরা সংবিধান বলতে পারি কাকে? অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টকে। সো অবজেক্ট ওরিয়েন্টেড একটা কনসেপ্ট যেটা প্রোগ্রামিংয়ের স্টাইল বা প্রোগ্রামিং করার জন্য কিছু রুলস ডিফাইন করে দিয়েছে। কোনো রুলস ছাড়া প্রোগ্রামিং করা যায়? লাইক পিএসপিতে আপনি র প্রোগ্রামিং করতে পারেন, যেটাকে আমরা নর্মালি বলে থাকি প্রসিডিউরাল প্রোগ্রামিং। বাট কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে সেখানে হ্যালো ওয়ার্ল্ড বলতে গেলেও আপনাকে কিন্তু রুলস অনুযায়ী আসতে হবে, আপনাকে ক্লাস তৈরি করতে হবে, আপনাকে ফাংশন তৈরি করতে হবে, দেন আপনাকে রান করাতে হবে হ্যালো ওয়ার্ল্ড বা হ্যালো পিএসপি, হ্যালো জাভাস্ক্রিপ্ট, হ্যালো জাভা আর হ্যালো .NET। আপনাকে যাই বলেন না কেন, আপনি জাভা বলেন, .NET বলেন, C++ বলেন,
সো সবগুলোতেই কি এটা স্ট্রাকচার্ড এবং অবজেক্ট ওরিয়েন্টেড। হ্যালো ওয়ার্ল্ড এক্সিকিউট করতে গেলেও আপনার ক্লাসের মাধ্যমে সেটাকে এক্সিকিউট করতে হবে, রুলসের মধ্যে এসে এক্সিকিউট করতে হবে। বাট আমরা যখন পিএসপিতে হ্যালো ওয়ার্ল্ড করেছি, রুলস কোনো একটা ক্লাস ছিল, কোনো অবজেক্ট ছিল, ছিল না। সরাসরি ফাইলের মধ্যে আমি কিছু একটা লিখে দিয়েছি, হ্যালো ওয়ার্ল্ড বলি আর যাই বলি না কেন সেটা এক্সিকিউট হয়ে যাচ্ছিল। তার মানে এখানে কোনো রুলস রেগুলেশন নেই। কিছুক্ষণ আগে যেটা বলছিলাম যে রুলস রেগুলেশন না থাকলে কি তৈরি হবে? বিশৃঙ্খলা তৈরি হবে। আর যখন আমি রুলস রেগুলেশন না মেনে প্রোগ্রামিং করব, ডেফিনেটলি সেটা বিশৃঙ্খল প্রোগ্রামিং হবে। আর যেখানে বিশৃঙ্খলা বেশি সেটা কখনোই কি মাথা চাড়া দিয়ে উঠতে পারে না। যে দেশে বিশৃঙ্খলা বেশি সে দেশ কখনোই উন্নত দেশের কাতারে যেতে পারে না, বা তাদের উন্নতিটা সম্ভবই না। কোনো একটা উন্নত রাষ্ট্রে যদি বিশৃঙ্খলা দেখা দেয় সেটা আস্তে আস্তে করে উন্নত রাষ্ট্র থেকে অনুন্নত রাষ্ট্রের দিকে চলে যেতে থাকে, ধ্বংস হয়ে যেতে পারে। রাইট? এক্সাম্পল কি? সিরিয়া, আফগানিস্তান, ইরাক, তাই না, মিশর, লেবানন, অনেক দেশ আছে যারা গৃহযুদ্ধের কারণে ধ্বংস হয়ে যাচ্ছে বা হয়ে গেছে। উন্নত রাষ্ট্র থেকে যদি ওখানেও বিশৃঙ্খলা দেখা দেয়, এখন বিশৃঙ্খল রাষ্ট্র বিশৃঙ্খল প্রোগ্রামিং এর সাথে আমি যদি মেলাই, তো বিশৃঙ্খল প্রোগ্রামিং কি আমাকে ভালো কোনো আউটপুট দিতে পারবে না, বা আমি যা ইচ্ছে তাই করতে পারবো না, আমি একদম সাফল্যের শীর্ষে কখনোই চলে যেতে পারবো না যদি এখানে বিশৃঙ্খলা দেখা দেয়। বোঝা যাচ্ছে? সো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হচ্ছে প্রোগ্রামিংয়ে রুলস মেনে, নির্দিষ্ট কিছু রুলস মেনে প্রোগ্রামিং করার একটা স্পেসিফিক স্টাইল, এবং এই স্টাইলটা এসেছে অনেক আগে, 1980 দশকে। ঠিক আছে? প্রোগ্রামিংয়ের এই স্টাইলটা এসেছে অনেক আগে 1980 দশকে, যেখান থেকে অনেক বড় বড় ল্যাঙ্গুয়েজ লাইক জাভা, লাইক C++, লাইক C#, যাদের উৎপত্তি এবং শুরুটাই হয়েছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রসেসে। রাইট? কোনো কিছু করতে গেলে আমার ক্লাস দিতে হবে, ক্লাসের এগেনস্টে ক্লাসের পারমিশন থাকবে এবং ক্লাসের মধ্যে কোনো ফাংশন থাকবে, তার মাধ্যমে কোনো একটা কিছু এক্সিকিউট হবে। পিএসপি প্রোগ্রামিংয়ে এ ধরনের কোনো সিনট্যাকটিক্যাল রুলস ছিল না। শুরুতে যখন পিএসপি আসে তখন এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা একেবারেই ফ্ল্যাট ল্যাঙ্গুয়েজ ছিল, যেখানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করাই যেত না। এখানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের জন্য ক্লাস বা অবজেক্ট বা ইনহেরিটেন্সের কনসেপ্ট বা ইনক্যাপসুলেশনের কনসেপ্ট কোনো কিছুই ছিল না। রাইট? পিএসপি এসেছে 1999-এ, বাট পপুলারিটি পেতে তার আরও 4-5 বছর লেগে যায়। পপুলার হওয়ার পরে যেহেতু ল্যাঙ্গুয়েজটা খুবই ছোট এবং ভেরি ফার্স্ট, অনেক বড় বড় সফটওয়্যার তৈরি হতে থাকে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা দিয়ে। এখনকার দিনে সবচেয়ে জনপ্রিয় যে ওয়েবসাইটগুলো আছে ম্যাক্সিমামই পিএসপি দিয়ে তৈরি করা ওয়েবসাইট। তারা ওই পার্টিকুলার ল্যাঙ্গুয়েজটাকে আস্তে আস্তে করে এই পর্যায়ে, মানে আমরা যদি বলি যে আমাদের যে ল্যাঙ্গুয়েজটা পিএসপি ল্যাঙ্গুয়েজটা যে এখনও যে ম্যাচিউরড এবং সবচেয়ে পাওয়ারফুল ল্যাঙ্গুয়েজ, সেটাও কিন্তু বলবো না, মোস্টলি ইউজ ল্যাঙ্গুয়েজ বলবো। রিসেন্ট স্ট্যাটিস্টিক্স অনুযায়ী পিএসপি ইউজ হচ্ছে, সবচেয়ে বেশি ইউজ হচ্ছে 81% ওয়েবের জন্য, 81%, 16% .NET, 4% ও 3% জাভা, পাইথন, পার্ল, প্যাসকেল, রুবি এরা 1%ও না। বুঝা যাচ্ছে? সো কত কম সংখ্যক সাইট তৈরি হচ্ছে অন্যান্য ল্যাঙ্গুয়েজ দিয়ে, পিএসপি দিয়ে কত ল্যাঙ্গুয়েজ তৈরি হচ্ছে। বাট মূল কারণটা কি? ভেরি ফাস্ট ল্যাঙ্গুয়েজটা কিন্তু স্ট্রাকচার্ড না, বেস্ট ল্যাঙ্গুয়েজ না। আমি যদি বলি যে সবচেয়ে ভালো ল্যাঙ্গুয়েজ কোনটা, তাহলে সবার শুরুতে নাম আসবে কি জাভার। যদি বলি সবচেয়ে পপুলার ল্যাঙ্গুয়েজ কোনটা, সবার শুরুতে নাম আসবে কি জাভা স্ক্রিপ্ট। পপুলার ল্যাঙ্গুয়েজ, আমি বলছি পপুলার ল্যাঙ্গুয়েজ, মোস্ট পপুলার ল্যাঙ্গুয়েজ জাভা স্ক্রিপ্ট, মোস্ট পাওয়ারফুল ল্যাঙ্গুয়েজ জাভা। বাট আবার কিন্তু ওই পপুলার ল্যাঙ্গুয়েজগুলোর মধ্যে জাভার নামও আছে। 1 থেকে 5-এর মধ্যে যদি বলি, 1 নম্বরে আছে জাভা স্ক্রিপ্ট আর 5 নম্বরে আছে পিএসপি, মাঝে কিন্তু সিএসএস আছে, মাঝে আছে জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আছে জাভা স্ক্রিপ্ট। সব মিলিয়ে ল্যাঙ্গুয়েজের দিক থেকে স্ট্রাকচার্ড ল্যাঙ্গুয়েজ না, পিএসপি কিন্তু স্ট্রাকচার্ড ল্যাঙ্গুয়েজ না, বা আমি ফুললি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সেটাও কিন্তু আমি বলবো না। কখনো কখনো আমরা বলে থাকি পিএসপি স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, নট এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। বিষয়টা বোঝা যাচ্ছে? সো পিএসপি দিয়ে যখন কোনো সফটওয়্যার ডেভেলপ শুরু হয় 2000-2004-এর দিকে, তখন এর একটা ডিসঅ্যাডভান্টেজ দেখা দিতে থাকে যে আনম্যানেজড হয়ে যাচ্ছে, কোনো একটা পার্টিকুলার টাইমে গিয়ে আনম্যানেজড হয়ে যাচ্ছে। যখন ছোট প্রজেক্ট দিয়ে করছি কোনো সমস্যা হচ্ছে না, যেটা প্রসিডিউরাল প্রসেসটা আমরা নর্মালি করে থাকি, র প্রোগ্রামিং যেটাকে আমরা নর্মালি বলে থাকি। আস্তে আস্তে করে যখন বড় হতে থাকছে তখন বিশৃঙ্খলা
বেড়ে যাচ্ছে এবং সেটাকে আর ম্যানেজ করা সম্ভব হচ্ছে না। বাট ওই সময়টাতে অনেক বড় বড় সফটওয়্যার কিন্তু ডেভেলপ বা রিডেভেলপমেন্ট শুরু হয়ে যায় পিএসপি দিয়ে। তাদের এক্সপেরিয়েন্স বা তাদের আলোচনা বা তাদের প্রেসারে পিএসপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আস্তে আস্তে করে পিএসপি ব্রেনের ভেতরে অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টটা ঢোকাতে থাকে। যে পিএসপি যদি এভাবে ফ্ল্যাট প্রোগ্রামিং থাকে অওপি ছাড়া, তাহলে হয়তো বেশি দূর আগাতে পারবে না। তার মানে 2004-এর পরে 2005-এ এসে যখন পিএসপি 5.5 রিলিজ হয়, তখন কিন্তু সেখানে অবজেক্ট ওরিয়েন্টেড চলে আসে। তার আগে কিন্তু পিএসপিতে অবজেক্ট ওরিয়েন্টেড ছিল না। সেটা বোঝা যাচ্ছে। পিএসপিতে অবজেক্ট ওরিয়েন্টেড আসার পরে যে বিষয়টা হয়, যে অবজেক্ট ওরিয়েন্টেড হলেও পিএসপিকে কিন্তু স্ট্রাকচার করা যাচ্ছিল না। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করলেও এর ভেতরে বেশ কিছু ফ্লস দেখা যাচ্ছিল, কারণ স্ট্রাকচার না হওয়াতে এক একজন এক একভাবে ক্লাসগুলোকে ইউজ করছিল এবং বিভিন্ন স্টাইলে তারা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করছিল। 2006-এ এসে আপনারা হয়তো কিছুদিন দু একটা ক্লাস পরে নাম শুনবেন কি ফ্রেমওয়ার্কের কনসেপ্ট চলে আসে। যে বলা হয় যে অবজেক্ট ওরিয়েন্টেড কিছু রুলস রেগুলেশন মেনে চলবে, আর রুলস রেগুলেশনগুলো নর্মালি আমাকে মানতেই হবে এবং সাথে কিছু স্ট্যান্ডার্ডও মানতে হবে, যেটা স্ট্রাকচার্ড প্রোগ্রামিংয়ের একটা অংশ। জাভা বা সি প্লাস প্লাস অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, ফুললি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, সাথে সাথে তারা স্ট্রাকচার্ড প্রোগ্রামিং। স্ট্রাকচার্ড বলতে বোঝায় যে নির্দিষ্ট কিছু লেয়ার মেনটেন করে তারা প্রোগ্রামিং করে, লাইক এমভিসি। তারা কিন্তু এমভিসি লেয়ার মেনটেন করে প্রোগ্রামিং করে, এই জন্য এদেরকে বলা হয় স্ট্রাকচার্ড ল্যাঙ্গুয়েজ। তার মানে কি অবজেক্ট ওরিয়েন্টেডের উপরে যদি বলা হয় যে কোনো কনস্টিটিউশন আছে, সেটাকে বলা হয় স্ট্রাকচার্ড কনস্টিটিউশন, স্ট্রাকচার্ড ল্যাঙ্গুয়েজ, বা আমরা বলি মাল্টি লেয়ার প্রোগ্রামিং কনসেপ্ট, যা ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো ফলো করে। শুরুতেই আপনি হ্যালো ওয়ার্ল্ড করতে গেলেও কি আপনাকে ওই স্ট্রাকচার্ড ল্যাঙ্গুয়েজ কনসেপ্টেই যেতে হবে। সো পিএসপিকে যদি ওই লেভেলে নিতে হয়, তাহলে এটাকে কোনো একটা স্ট্রাকচারের মধ্যে আনতে হবে, কোনো একটা রুলসের মধ্যে আনতে হবে। সেখানে অবজেক্ট ওরিয়েন্টেডও থাকবে এবং স্ট্রাকচার্ড ল্যাঙ্গুয়েজের কনসেপ্টটাও পুরোপুরি মেনটেন করে আপনাকে প্রোগ্রামিং করতে হবে। এই জন্যই ফ্রেমওয়ার্কগুলো এসেছে। তার মানে ফ্রেমওয়ার্ক হচ্ছে এমন, আমি ফ্রেমওয়ার্কের মধ্যে যদি পিএসপি প্রোগ্রামিং করি আর জাভা বা সি শার্পের সাথে তুলনা করি, তাহলে আমি পিএসপিকে একই কাতারে রাখবো। আমি যদি ফ্রেমওয়ার্ক বেস প্রোগ্রামিং করি আর জাভা এবং সি প্লাস প্লাসকে পাশাপাশি রাখি, আমি বলবো তিনজন একই লেভেলে আছে। আমি যদি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করি, তাহলে তার থেকে এক ধাপ নিচে নামিয়ে নিয়ে আসবো। জাভা বা সি প্লাস প্লাসকে আমি 1 নম্বরে রাখবো, পিএসপিকে 2 নম্বরে রাখবো, যদি সে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করে। আর যদি সে প্রসিডিউরাল করে, তাকে আমি কোনো লেভেলেই নিব না। প্রসিডিউরাল প্রোগ্রামিং কোনো স্ট্যান্ডার্ড নেই, আগেই বলেছি এটা আনম্যানেজ প্রোগ্রামিং। এখানে যদি কোনো রুলস রেগুলেশন না থাকে, একজন আরেকজনের চুল ছেঁড়াছেড়ি করছে, ক্লাস বলতে কিছু হবে না। বিষয়টা বোঝা যাচ্ছে? সো ওখানে যে বিষয়টা আছে, যে আপনি যখন কোনো রুলস ছাড়া কোনো কিছু করছেন, সেটা স্পেসিফিকভাবেই বলা যায় যে এটা সাকসেসফুল হওয়ার সম্ভাবনা খুবই কম। যেখানে রুলস নেই, সেখানে সাকসেসফুল হওয়ার সম্ভাবনা খুবই কমই থাকবে। মনে করেন যে আমি ক্রিকেট খেলছি অথবা ফুটবল খেলছি, বাট আমি ফুটবলের যে আইন কানুনগুলো আছে সেগুলো মানছি না। ফুটবল খেলা কি শেষ হবে কখনো? হবে না, তাই না? তখন কি শেষ হবে? আদৌ কি শেষ হবে? আপনি একটা জিনিস খেয়াল করেন, আমি কোনো একটা সফটওয়্যার ডেভেলপ করছি যেখানে রুলস এন্ড রেগুলেশন নেই, চান্স কতটুকু আছে শেষ হওয়ার? খুবই কম। যদিও হয়তো বা প্রসিডিউরাল প্রসেসে অনেক প্রজেক্ট ডেভেলপ হচ্ছে, বাট অনেক রিস্কের মধ্যে দিয়ে কিন্তু ডেভেলপ হচ্ছে। বলেন। আচ্ছা, না ওইটা ফ্রেমওয়ার্ক একটু অন্যরকম। ওখানে যেরকম আপনি ইউজ করেছেন শুধু তাদের রুলস রেগুলেশন, এখানে আপনাকে নিজেকে অনেক কোড লিখতে হবে। ঠিক আছে, কাছাকাছি। ওটাও ফ্রেমওয়ার্ক, এটাও ফ্রেমওয়ার্ক। ওটা বুটস্ট্র্যাপ ডেভেলপমেন্ট ডিজাইন ফ্রেমওয়ার্ক, আর আমরা যেগুলো শিখবো কোঅর্ডিনেটর, সেটা হচ্ছে ডেভেলপমেন্ট ফ্রেমওয়ার্ক। প্রোগ্রামিংয়ের স্ট্রাকচার করেছে, আর ওখানে কিছু রিসোর্স দিয়ে রেখেছে, আপনি সেটা শুধু ইউজ করবেন। ওখানে মাল্টিলেয়ারিং কোনো কনসেপ্ট নেই বা স্ট্রাকচার্ড কোনো কনসেপ্ট নেই। সেটা বোঝা যাচ্ছে? সো হ্যাঁ বলেন। লেয়ার হচ্ছে প্রোগ্রামিং করার স্টাইল বা কনসেপ্ট। আমরা নরমালি ফ্ল্যাট প্রোগ্রামিং যখন করি, একটা লেয়ারে কাজ করি, ভিউ, প্রোগ্রামিং, ডেটাবেস, একই ফাইলের মধ্যে সবকিছু হয়ে থাকে। এখানে ফর্ম আছে, এখানে হচ্ছে পিএসপি আছে, ডাটা চলে যাচ্ছে ডিবির মধ্যে, রাইট? একই ফাইলের মধ্যে জগাখিচুড়ি ভাবে আমি সবকিছু
করে যাচ্ছে, ওকে। বাট যখন মাল্টি লেয়ার কনসেপ্ট আসছে তখন একটা পার্টিকুলার লেয়ারে আছে ভিউ, যেখানে আমার ফর্মটা থাকবে, এই ডাটাটা চলে যাবে প্রোগ্রামিং এর কাছে, সেটাকে আমরা বলছি কন্ট্রোলার। আর আরেকটা লেয়ার হচ্ছে যা ডাটাবেসের সঙ্গে সম্পর্ক তৈরি করবে, এটাকে আমরা বলছি মডিউল। তিনটা লেয়ার মেনটেন করে কাজ হয় সেখানে। সো ফ্রন্ট এন্ড ভিউটা থাকবে ভিউ এর মধ্যে, লজিক ইমপ্লিমেন্ট হবে কন্ট্রোলারে, আর ডাটা রাখবে ডাটাবেসে কে, মডেল। আলাদা আলাদা জায়গাতে আলাদা আলাদা কাজ। সো এখানে প্রোগ্রামিং করা যতটা কঠিন বা ম্যানেজ করাটা যতটা কঠিন, এটা ম্যানেজ করাটা অনেক বেশি ইজি, ওকে। এবং প্রোগ্রামিং এর কিছু স্ট্রাকচারও ফলো করছে, দুইটা ক্লাস আর একটা ভিউ, আর এটা সিম্পলি একটা ফাইল, এখানে কোনো ক্লাস নেই। তো এটা তো স্ট্রাকচার আমাদের পসিবিলিটি প্রোগ্রাম, এটা একটু ফলো সেকেন্ড। হ্যাঁ, সেকেন্ড হচ্ছে মাল্টি লেয়ার, এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার, আর এখানে কোনো লেয়ার নেই, একটার মধ্যেই সবকিছু হচ্ছে। এখন বলেন যে আমি যদি একটা সফটওয়্যার ডেভেলপ করতে চাই, লাইক আমি একটা ব্লক সাইট বানাবো, ব্লক সাইটের ফ্রন্ট এন্ড আছে, ব্লক সাইটের অ্যাডমিন প্যানেল আছে। এখন আমার কাজটা যদি এরকম করে গোছাতে চাই যে ফ্রন্ট এন্ডের কাজগুলো একটা জায়গায়, অ্যাডমিন প্যানেলের কাজগুলো আরেকটা জায়গায়, নাকি সবকিছু এক জায়গায়, এক জায়গায় করলে হজবজ হয়ে যাবে। আবার আমি যখন করব কাজগুলো, যদি প্রসিডিউরাল প্রসেসেই করি, কোন ফাইলগুলো অ্যাডমিনের জন্য, কোন ফাইলগুলো আমার ফ্রন্ট এন্ডের জন্য, সেটা মেনটেন করাটাও ডিফিকাল্ট হয়ে যাবে। আবার ওই প্রজেক্টটাকে যেটা ভেঙে ফেলা সম্ভব হচ্ছে না, একই জায়গায় সব কিছু করতে হচ্ছে, সেটা যদি আমি 2-3 জন দিয়ে করি তাহলে সেটা কতটুকু ডিফিকাল্ট হবে সেটাও কিন্তু সহজেই বোঝা যাচ্ছে। সো প্রসিডিউরাল প্রসেসে প্রোগ্রামিং প্রজেক্টগুলো ছোট হয় এবং একজন একটা প্রজেক্ট করে অথবা 2জন একটা প্রজেক্ট করে এবং কোনো একটা সময় গিয়ে সেটা আনম্যানেজড হয়ে যায়, ওকে। সো মনে করেন যে সবাই একটা ফ্যামিলিতে আছেন, ফ্যামিলি মনে হচ্ছে না, মনে হচ্ছে এটা একটা জেলা। রাইট? যদি এরকম হয় যে 100 জন একটা ফ্যামিলিতে থাকে, ওটা ম্যানেজ করা সম্ভব হবে? যেমন আনম্যানেজড হয়ে যাবে। পুরো বিশ্ব যদি একটা রাষ্ট্র হতো, সেটা ম্যানেজ করাটাও কঠিন, কারণ এই ভারতের মতো দেশই অনেক প্রদেশ আছে, সেখানে সরকারের কোনো এক্সেসই নেই। অনেক জেলা, গ্রাম, অনেকে দখল করে ওখানে শাসন করছে, যেগুলো হয়তো মিডিয়াতে আসছে না, হয়তো আপনারা মুভি টুভিগুলোতে দেখেন। এটা কিন্তু রিয়েল ফ্যাক্ট। ইন্ডিয়ার এমনও জায়গা আছে যেখানকার মানুষ মাটি খেয়ে বেঁচে থাকে, আর এমনও জায়গা আছে সবচেয়ে কি বিশ্বে উন্নত। সো সবচেয়ে উন্নত জায়গাও আছে, সবচেয়ে অনুন্নত জায়গাও আছে ওই একই দেশে। দেশটা শুধু একটু বড় হওয়ার কারণে এই প্রবলেমটা দেখা দিচ্ছে। আমাদের দেশে কিন্তু এই প্রবলেম নেই। তারপরে এমন কোনো জায়গা আছে যে জায়গাগুলোতে হয়তো মানুষ পাই রাখতে পারে নাই, এই দুর্গম অঞ্চলগুলোতে, পাহাড়ি অঞ্চলগুলোতে। ওখানে গিয়ে কিন্তু আপনি আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারবেন না, তারা তাদের মতো শাসন করে। ওখানেও সরকারের কোনো এক্সেস নেই। কিছু দুর্গম এলাকা আছে যেখানে পুলিশ যাওয়ারই সাহস করে না, সেনাবাহিনীও খুব কালে ভদ্রে যায়। বিষয়টা বোঝা যাচ্ছে যে আমাদের মতো এই ছোট্ট দেশে ছোট্ট একটা জায়গায় ম্যানেজ করা ইম্পসিবল। সারা ওয়ার্ল্ড ম্যানেজ করতে দিলে কি অবস্থা হতো। তো যখন কোনো একটা জিনিস বড় করে আপনি ডেভেলপ করবেন, আস্তে আস্তে চিন্তা করবেন যে এটা বড় হতে থাকবে, যদি স্ট্রাকচার্ড রুলস মেনে না চলে, এটাকে ম্যানেজ করা ডেফিনেটলি অনেক বেশি ডিফিকাল্ট হবে। বাট যদি আমরা মেনটেন করে চলি, যে মুঘল আমলে তারা কি করতো, একাই কিন্তু শাসন করতো না, তারা শাসন করার জন্য শাসক পাঠাতো পার্টিকুলার জায়গাতে। কোনো একটা রাষ্ট্র দখল করা হলো তাদের দিয়েই, অথবা এখান থেকে লোক পাঠিয়ে তারা কিন্তু ওই অঞ্চল শাসন করেছে। ছোট ছোট ব্লক তৈরি করে তারা কিন্তু পুরো মিডল ইস্ট সহ ভারত মহাদেশের অলমোস্ট পুরো অঞ্চল জুড়ে কিন্তু শাসন করে গেছেন। বাট যদি একবারে তারা শাসন করতে যেত সেন্ট্রালি, এটা পসিবল ছিল না, একেবারেই ইম্পসিবল হতো, তাই না? সো এই জায়গাগুলোতে অ্যাকচুয়ালি যদি আমরা প্রোগ্রামিং নিয়ে চিন্তা করি, যদি কোনো একটা প্রজেক্ট নিয়ে আমরা ডেভেলপ করতে চাই, প্রজেক্টে যদি বড় হয় বা ছোট হয়, সেটাকে যদি ভেঙে ছোট ছোট অংশে ভাগ করে ফেলি এবং ছোট ছোট অংশগুলোকে যদি আস্তে আস্তে করে ডেভেলপ করতে থাকি, কোনো একটা সময় ওই ছোট ছোট অংশ ইন্টিগ্রেশনের মাধ্যমে বিশাল একটা কাজের বা সলিউশনের রূপ নেবে। রাইট? যে আমি ধরেন 10টা ভাগ করেছি, 10টা ভাগে 10টা করে ফাংশন লিখে আমরা সলিউশন দিয়েছি, যদি এক জায়গায় আসে 100টা ফাংশন হয়ে যাবে। বাট 100টা ফাংশন যদি আমি এক জায়গায় জগাখিচুড়ি করে লিখতে থাকি, সেটা কিন্তু ম্যানেজ করাটা অনেক সময় ইম্পসিবল হয়ে যাবে। আবার আমি যখন এই পার্ট ভেঙে কাজ করছি, মনে করেন আমি যখন কাজ করব
ভেঙে নিয়ে কাজ করা, ছোট ছোট অংশে ভাগ করব, তখন কি রিলেশন রাখার চেষ্টা করবো না একজনের সাথে আরেকজনের? জি স্যার। রিলেটেড এরিয়াগুলো একদিকে, আরেকটা রিলেটেড অঞ্চলগুলো আরেক দিকে। লাইক আমি যদি একটা সফটওয়্যার ডেভেলপ করতে চাই, সফটওয়্যারটা যদি হয় ব্লক, কোন একটা ব্লক সাইট আমি ডেভেলপ করতে যাচ্ছি। ব্লক বলতে আমরা কি বুঝি? লাইক টেক টিউনস, বিজ্ঞান প্রযুক্তি, আচ্ছা না, এরকম ব্লগ সাইট আছে প্রচুর, বাংলাদেশে ব্লগ সাইট আছে, সাবমারিন ব্লগ আছে, যেখানে কি দেখা যায় বিভিন্ন ক্যাটাগরির উপরে অনেক মনীষীদের লেখা দেখা যায়, তাই না? নিজেরাই নিজেদের মনীষী মনে করে এবং অনেক 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 নতুন নতুন তত্ত্ব দিয়ে, হ্যাঁ হ্যাঁ, না অনেক অনেক সুন্দর সুন্দর লেখালেখিও সেখানে আসে। আমি কিন্তু এটা থেকে আমি কিন্তু বলবো না যে না ওখানে কোনো কিছুই হচ্ছে না। ব্লগের মাধ্যমে আমরা অনেক ইনফরমেশন জানতে পারছি, বাট কেউ কেউ এটা খারাপ কাজে ইউজ করছে, সংখ্যা খুবই কম, নগণ্য বলতে পারেন। ইউজারের তুলনায়, ভালো ইউজারের তুলনায় খারাপ ইউজারের সংখ্যা অলওয়েজই কম, এবং তাদের ওই বিভিন্ন ধরনের ইস্যু অ্যারাইজ হচ্ছে বলেই কিন্তু আমরা ওই প্রবলেমগুলো ফেস করছি বা দেখছি। ব্লগ সাইট এটা কিন্তু ভালো একটা কনসেপ্ট নিয়ে এসেছিল। কনসেপ্টটা হচ্ছে যে কারো ওপিনিয়ন সে মুক্তভাবে আলোচনা করবে সবার সাথে। এই ব্লগের কনসেপ্ট এসেছে অনেক আগে, বাট সবচেয়ে জনপ্রিয় বা এর জনপ্রিয়তার পেছনে একটা লোক খুব ভালোভাবে এই ব্লগটাকে ইউজ করে গেছেন। আপনারা হয়তো নাম শুনে থাকবেন ভেনেজুয়েলা, আমেরিকার পাশের একটা রাষ্ট্র। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ছিল হুগো চ্যাভেজ, নাম শুনেছেন না? তো তার একটা ব্লগ সাইট ছিল যার মাধ্যমে সে অন্যদের, মানে দেশের প্রত্যন্ত অঞ্চলের লোকদের ওপিনিয়ন জানার চেষ্টা করতো কোনো একটা পার্টিকুলার সিচুয়েশনে ডিসিশন নেওয়ার আগে। সে তার যে উপদেষ্টা পরিষদ ছিল, তাদের যে মানে আইন প্রণেতাগুলো ছিল বা সাংসদ ছিল, তাদের সাথে তো ডেফিনেটলি আলোচনা করতো, বাট কেউ যদি কোনো একটা বড় ডিসিশন যদি সে নিতে যায় দেশের জন্য, অবশ্যই সে একটা পোস্ট দিয়ে দিত, এই হচ্ছে আমার স্ট্যাটাস, আমার কি করণীয়, সেটা লিখে পাঠাতো কি সাধারণ জনগণ ওই ব্লগের মাধ্যমে। তাদের কাছে তো খাতা কলম পৌঁছানো সম্ভব না, ওয়েব ইন্টারনেট অ্যাভেলেবেল, সবাই সেখানে কমেন্টস করতো, এবং কমেন্টস মেইনটেইন মনিটরিং এর জন্য 1000 পিপল ছিল। পজিটিভ ফিডব্যাক, নেগেটিভ ফিডব্যাক, কোনো কমেন্টস নেই, ভালো কোনো সাজেশন আলাদা আলাদা করে চার্ট আকারে তার কাছে পাঠিয়ে দেওয়া হতো, এবং ওটা সংসদে আলোচনা করা হতো এবং জনগণের মতামতের উপরে বেস করে সেই ডিসিশনটা নেওয়া হতো। বিষয়টা বোঝা যাচ্ছে? তো আইডিয়াটা কেমন ছিল? আইডিয়াটা ছিল খুবই ভালো একটা বিষয়, যা সবার সাথে ডিসকাস করে ভালো কোনো একটা অবস্থায় যেন পৌঁছানো সম্ভব হয়। সো এটাই ছিল মেইনলি ব্লগিং কনসেপ্ট, যে সে এটাকে ইউজ করেছে তার প্রয়োজনে, আমি ইউজ করব আমার প্রয়োজনে, রাইট? আমি যদি আমার সাইডে একটা ব্লগিং রাখি, যে কেউ এসে বলতে পারে যে আপনার এই সার্ভিসটা ভালো না, অথবা আপনার সার্ভিসটা ভালো, আপনি আপনার সার্ভিসটাকে এভাবে আপডেট করতে পারেন, তাহলে আমি কি অনেক বেশি অর্গানাইজ হয়ে যাবো আস্তে আস্তে তাদের অপিনিয়নগুলো নিতে নিতে। সো ব্লগিং কনসেপ্ট সব জায়গায়ই আছে, বাট স্পেসিফিক করে ব্লগ সাইডও আছে, যে অনেকেই অনেকের মতামত অনেক ক্যাটাগরিতে তারা কিন্তু দিয়ে দিতে পারে, রাইট? সো এই ব্লগ সাইটটা দুইটা পার্ট নিয়ে আমরা আলোচনা করতে পারি প্রাথমিকভাবে। প্রথমটা হচ্ছে ফ্রন্ট এন্ড, আরেকটা হচ্ছে আমার অ্যাডমিন প্যানেল। আমি যদি ছোট্ট একটা ব্লগ সাইট বলি, অ্যাডমিন ব্লগ লিখবো আর ফ্রন্ট এন্ড এসে ব্লগ ডিসপ্লে হবে। তো ইন দ্যাট কেস আমি দুইটা পার্টে ভাগ করতে পারি আমার ফ্রন্ট এন্ড প্যানেল আর অ্যাডমিন প্যানেল। ফ্রন্ট এন্ডের জন্য কিছু কাজ থাকবে, যে হোম পেজে ব্লগ আসবে, ব্লগের ডিটেলে যাওয়া যাবে, এটা হচ্ছে টাস্ক, রাইট? আমি ক্যাটাগরি ওয়াইজ ব্লগ দেখতে পারবো, সেটা একটা টাস্ক। আমি পপুলার ব্লগ দেখতে পাবো, সেটা একটা টাস্ক। আমি রিসেন্ট ব্লগ দেখতে পাবো, এটা একটা টাস্ক। আমি ব্লগে কমেন্টস করতে পারবো, এটা একটা টাস্ক, রাইট? এটা হচ্ছে একটা করে আমার টাস্ক। আমি অ্যাডমিন প্যানেলে যখন বলছি, আমি অ্যাডমিন প্যানেলে আমার প্রোফাইল দেখতে পারবো, এটা আমার একটা টাস্ক। আমি ব্লগ অ্যাড করতে পারবো, ব্লগ ম্যানেজ করতে পারবো। ম্যানেজ করতে আমি বোঝাচ্ছি অ্যাড, এডিট, সিলেক্ট, ডিলিট। আমি কমেন্টস পাবলিশ, আনপাবলিশ, বা আমি অথেন্টিকেশন দিতে পারবো। এই কাজগুলো কার? আমার অ্যাডমিন প্যানেলের। ওই কাজগুলো হচ্ছে একটা করে টাস্ক। যখন যে কাজটা করবো সেটা হচ্ছে এক একটা করে টাস্ক। সো আমি যদি দুইটা অংশে ভাগ করে ফেলি আমার সাইটটাকে, আমার কাছে এর টাস্কগুলো আলাদা, তার টাস্কগুলো আলাদা।
কারো একজনকে দেওয়া হলো এই পার্টের কাজ, আর কারো একজনকে দেওয়া হলো ওই পার্টের কাজ। কেউ কারোর সঙ্গে কিন্তু কনফিউশনে আসবে না এবং কারোর সঙ্গে কারো কি কনফ্লিক্ট হবে না। হবে সে যখন তার কাজ শেষ করবে, অথবা সে অ্যাড করার কাজে চলে গেল, সে ডিসপ্লে করার কাজটা সেরে ফেললো, সে ম্যানেজ করার কাজে চলে গেল, সে হয়তো ডিটেলে যাওয়ার কাজটা করে ফেললো, রাইট? যদিও ডিপেন্ডেন্ট, একজনের সাথে আরেকজনের কাজ কি ডিপেন্ডেন্ট, বাট কার কাজটা আগে করলে অন্য আরেকজন শুরুতেই তার কাজটা শুরু করতে পারবে এবং বহুদূর এগিয়ে নিতে পারবে, সেটা কিন্তু প্রজেক্ট ম্যানেজার খুব ভালো মতোই বোঝে। তো আমি কাকে কখন কোন জায়গায় অ্যাসাইন করব সেটা নির্ভর করবে কি ওই প্রজেক্টটা যে ম্যানেজ করছে। হ্যালো, আচ্ছা, তো যেটা আমি বলছিলাম যে আমার ফ্রন্ট এন্ড ক্লাস আছে, আমার অ্যাডমিন প্যানেল আছে, এবং ফ্রন্ট এন্ডের কাজ ফ্রন্ট এন্ড রিলেটেড, অ্যাডমিনের কাজ অ্যাডমিন রিলেটেড, তাই না? সো অ্যাডমিনের কাজ যদি একজন সম্পন্ন করে, ফ্রন্ট এন্ডের কাজ ওই তার কাজের উপর বেস করে আরেকজন সহজেই করে ফেলতে পারবে, রাইট? সো যদিও রিলেশন আছে কাজের মধ্যে, বাট একজনের কাজের সাথে আরেকজনের কিন্তু কোনো কনফ্লিক্ট হবে না। অথবা কেউ যদি একজন ডেভেলপারই আমার একটা ব্লক সাইট ডেভেলপ করে, সে কিন্তু আলাদা আলাদা অংশে ভাগ করে নিয়ে সে কাজগুলো করলো। সো কোনটা অ্যাডমিন প্যানেলের কাজ আর কোনটা ফ্রন্ট এন্ডের কাজ খুব সহজেই সে কিন্তু বলে দিতে পারবে। অথবা কোনো ডেভেলপার যদি সেখানে বসে, তার জায়গায় বসে ওই প্রজেক্টটা এগিয়ে নিতে চায়, তাহলে যেহেতু স্ট্রাকচার করা আছে, আলাদা আলাদা ক্লাসে ভাগ করা আছে, তখন কিন্তু সে খুব সহজে এটাকে রিডেভেলপমেন্টে যেতে পারবে। বাট যদি সব কিছু এক জায়গায় জগাখিচুড়ির মতো ডেভেলপ করা হয়, তাহলে সেটা কিন্তু ম্যানেজ করা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাবে। বিষয়টা বোঝা যাচ্ছে? আচ্ছা, তো এখানে যেটা আমি বলছিলাম যে নর্মালি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর যদি আলাদা আলাদা প্রজেক্টে যখন অংশে যখন ভাগ করে ফেলা হয়, তখন এটাকে আমরা নর্মালি বলে থাকি ক্লাস। প্রত্যেকটা অংশকে আমরা রিপ্রেজেন্ট করি একটা করে ক্লাস দিয়ে। এটাকে নর্মালি আমরা বলে থাকি ফ্লো ডায়াগ্রাম। ঠিক আছে, ফ্লো চার্ট বা ফ্লো ডায়াগ্রাম। সো প্রজেক্টের ফ্লো ডায়াগ্রাম বা ফ্লো চার্ট যখন ডেভেলপ হয়, এটা একটা ক্লাস, দুইটাই আমার ক্লাস। একটা প্রজেক্টে নাম্বার অফ ক্লাস হতে পারে, বুঝা যাচ্ছে? আচ্ছা, আমি হ্যাঁ ততগুলো ক্লাস হবে। সো আমি এই অংশে ফেরত আসবো, বাট তার আগে কিছু কথা বলবো প্রজেক্ট ডেভেলপমেন্ট নিয়ে। মানে প্রজেক্ট ডেভেলপমেন্ট লাইফ সাইকেল বলে একটা বিষয় আছে, যেটা আমাদের একটু জানা দরকার আছে, এবং সেখানে খুব ভালো করে বলা আছে যখন প্রজেক্ট করবেন তখন স্ট্রাকচার মেনে আপনাকে প্রজেক্ট করতে হবে। এবং স্ট্রাকচারটা কি? ওই যে স্ট্রাকচারটা কিছুক্ষণ আগে বললাম যে অবজেক্ট ওরিয়েন্টেড বা নির্দিষ্ট রুলসের ওপর বেস করে আমাকে প্রজেক্টটা ডেভেলপ করতে হবে, বা কনস্টিটিউশনের ওপর বেস করে প্রজেক্টটা করতে হবে, সেটাই আমরা বলছি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। সো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের প্রয়োজনীয়তাটা কি সেটা নিয়ে আমরা আলোচনা শুরু করব আফটার 5 মিনিটস। এই জায়গায় ফেরত যাব, তার আগে একটা বিষয় একটু আলোচনা করে নিই, যেটা আমাদের জানা থাকা দরকার। থিওরিটিক্যাল নলেজটা অত্যন্ত ইম্পর্টেন্ট। আমাদের যদি কোনো কিছু লিখে রাখার প্রয়োজন মনে করে লিখে রাখবো, যদি ভিডিওটা পরবর্তীতে শোনার প্রয়োজন পড়ে আমরা ভিডিওটা শুনে আবার আরেকবার রিভাইজ করে নিব। বিষয়টা হচ্ছে এরকম যে সফটওয়্যার ডেভেলপমেন্ট বা ওয়েব ডেভেলপমেন্টের একটা নির্দিষ্ট লাইফ সাইকেল আছে, যদিও এরা 7টা স্টেপ ফলো করে কাজগুলো করে থাকে। বাট সফটওয়্যার ডেভেলপমেন্টের লাইফ সাইকেলের আগে সফটওয়্যার ডেভেলপমেন্টের মডেল বলে একটা বিষয় আছে। ডেভেলপমেন্ট মডেল, কোন মডেলে সফটওয়্যারটা ডেভেলপ হবে, ঠিক আছে? সফটওয়্যার ডেভেলপমেন্ট মডেল, লাইফ সাইকেল একটা বিষয়, মডেল আরেকটা বিষয়। ওকে, সো কোন মডেলটা লাইফ সাইকেল ফলো করে, কোন মডেলটা লাইফ সাইকেল ফলো করে না, সেটা নিয়ে আলোচনা হবে আর কি। 3টা মডেল আছে সফটওয়্যার ডেভেলপমেন্টের। 1 নম্বর হচ্ছে ওয়াটারফল মডেল, 2 নম্বরটা হচ্ছে অ্যাজাইল মডেল, আর 3 নম্বরটা হচ্ছে ইটারেটিভ প্রসেস বা ইটারেটিভ মডেল। অ্যাজাইল, প্রথমটা হচ্ছে ওয়াটারফল, অ্যাজাইল, ইটারেটিভ। হ্যাঁ, 3টা মডেল আছে সফটওয়্যার ডেভেলপমেন্টের। সফটওয়্যার বা ওয়েব যাই ডেভেলপ করি না কেন, সফটওয়্যার ডেভেলপমেন্টের মূলত 3টা মডেল। প্রথমটা কি? ওয়াটারফল, দ্বিতীয়টা হচ্ছে কি? অ্যাজাইল, আর তৃতীয়টা হচ্ছে ইটারেটিভ প্রসেস। এখন ওয়াটারফলটা একটু বলে নিই। ওয়াটারফলটা এটা হচ্ছে এরকম যে সফটওয়্যারটা ডেভেলপ করার সময় বা সফটওয়্যারটা ডেভেলপ যেটা করা হবে এই বিষয়ে কি ডেভেলপ করা হবে
কতটুকু অংশের মধ্যে থাকবে, কি থাকবে, ডেভেলপমেন্ট শুরু হওয়ার আগেই সব কিছু ডিসিশন হয়ে যায়। ডেভেলপমেন্ট পিরিয়ডে কোনো প্রকারে ইন্টারাক্ট করা যেখানে যাবে না, সেটাই অ্যাকচুয়ালি ওয়াটারফল মডেল। ডেভেলপমেন্ট পিরিয়ডে কোনো প্রকারের ইন্টারাপশন নেই যে ডেভেলপমেন্ট মডেলে। আমি যখন কাজ শুরু করব তার আগেই আমাকে সব কিছু বুঝিয়ে দিতে হবে কি করতে হবে কি না করতে হবে, এর ভেতরে অন্য কোনো কিছুই পরে আর ইনক্লুড করা যাবে না। হ্যাঁ, যা ডিসিশন নেওয়ার, যা করার বা যা করতে বলার সব কিছুই শুরুর আগে আমাকে দিয়ে দিতে হবে বা করতে বলতে হবে, এবং ওই ডাটাগুলো নিয়ে বা কি করতে হবে সেটা ডিসিশন নেওয়ার জন্য একটা প্রসেস আছে সফটওয়্যার ডেভেলপমেন্টের, যেটা ফলো করা পসিবল যদি ওয়াটারফল মডেলটা ফলো করা হয়। মানে ওয়াটারফল কি, ডিসিশনটা কি হবে, আগেই নিয়ে নেওয়া হবে কি করতে হবে আমার, মাঝে এসে কোনো কিছু অ্যাড করা বা রিমুভ করার কোনো চান্স এখানে নেই। ওকে, অ্যাজাইল মেথড। অ্যাজাইল মেথডটা অ্যাকচুয়ালি যে সফটওয়্যারের একটা পার্টিকুলার অংশ পর্যন্ত আমাকে ইনফরমেশন দিয়ে দেওয়া হলো এবং ডেভেলপ করা হলো, পরে এটাকে আবার রিডেভেলপমেন্টে যাওয়ার সম্ভাবনা আছে, নতুন কোনো ফিচার অ্যাড করতে হবে, পুরনো কোনো ফিচার বাদ দিয়ে দিতে হবে। বাট কোনো একটা মেজর পার্ট শেষ হচ্ছে তারপরে, বা ভার্সনিং শেষ হচ্ছে তারপরে সে চেঞ্জ রিকোয়েস্টগুলো আসছে। বাট অবশ্যই এখানে ভেতরে ইনপুট দেওয়ার সুযোগ আছে। ভেতরে ইনপুট দেওয়ার সুযোগ বলতে ডেভেলপমেন্ট পিরিয়ডেই আমি এটা চেঞ্জ করতে পারি, বাট চেঞ্জটা ফ্রিকুয়েন্টলি হবে না, ভার্সন বাই ভার্সন চেঞ্জ আসতে পারে। এটা হচ্ছে অ্যাজাইল মেথড, স্ট্রেট ফরওয়ার্ড। এটা বিশাল এক একটা করে চ্যাপ্টার, বাট আমি এটা একদম সারমর্ম বলছি। প্রত্যেকটা মেথড যদি বলতে হয় এক একটা করে চ্যাপ্টার আলোচনা করতে হবে, রাইট, বাট আমি এক একটা করে সারমর্ম বলার চেষ্টা করছি বিষয়টা কি। আর ইটারেটিভ প্রসেস, ইটারেটিভ প্রসেস বা মডেল হচ্ছে যে আমি কাজ করছি, ক্লায়েন্টকে জানাচ্ছি, ক্লায়েন্ট ফিডব্যাক দিচ্ছে, ক্লায়েন্ট নতুন কোনো কাজ অ্যাসাইন করছে, আবার নতুন করে কাজ হচ্ছে। যে অ্যাকচুয়ালি 10 দিন পরে কি হবে সেটা আমাদের কারোরই জানা নেই, জানে কে, শুধু ক্লায়েন্ট। পুরোপুরি ক্লায়েন্ট ডিপেন্ডেন্ট। ডেভেলপমেন্টে হচ্ছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের উপরে বেস করে। এখানে ফাইনাল গোলটা কি সেটা আগে থেকে ডিফাইন না, বা কোনো একটা ভার্সনে কখন এটা ভার্সন রিলিজ হবে সেটাও ডিফাইন নির্ভর করছে কার উপরে, পুরোপুরি ক্লায়েন্টের উপরে। ওই ক্ষেত্রে ক্লায়েন্ট যদি নন টেকনিক্যাল হয় সেক্ষেত্রে তার কনসেপ্টটাকে পুরোটাই সে হয়তো যতটুকু বোঝে সেটাকে প্রজেক্ট ম্যানেজারের মাধ্যমে হ্যান্ডেল করা হয়, কোনো একজন টেকনিক্যাল পার্সন দিয়ে সেটা ম্যানেজ করে। ইটারেটিভ প্রসেসটা টেকনিক্যাল ক্লায়েন্টরাই ইটারেটিভ প্রসেসে ডেভেলপ করে, নন টেকনিক্যাল ক্লায়েন্টরাই মূলত ওই অ্যাজাইল অথবা ওয়াটারফল মডেলে কাজ করায়। কারণ সে কোনো একটা টেকনিক্যাল পেপল দিয়ে একটা মডিউল তৈরি করেছে বা একটা ফিচার তৈরি করেছে, সেটাই সে ডেভেলপ করে নিতে চাচ্ছে। এটা বুঝতে পারছেন? আর যারা টেকনিক্যাল ক্লায়েন্ট বা টেকনিক্যাল এরিয়াতে ভালো এক্সপিরিয়েন্স আছে তারা যখন কাজ করে তখন তারা ইটারেটিভ প্রসেসে কাজগুলো করিয়ে নেয় ম্যাক্সিমাম কেসে। আমাদের দেশে যে কাজগুলো হয় ম্যাক্সিমাম কাজই হয় ইটারেটিভ প্রসেসে, কিছু কিছু কাজ অ্যাজাইল মেথডে হয়। ওয়াটারফল মডেলের কাজ রেয়ার, বিশেষ করে গভর্নমেন্টের বড় বড় প্রজেক্ট যখন হয়, কোনো দেশের বা আমাদের দেশের বা বাইরের দেশের কোনো গভর্নমেন্টের কাজ আসে, তখন সেটা ওয়াটারফল মডেলেই ম্যাক্সিমাম কেসে হয়ে থাকে। আর ওয়াটারফল মডেলেই সফটওয়্যার ডেভেলপমেন্টের যে লাইফ সাইকেলটা সেটা ফলো করা সম্ভব হয়। অ্যাজাইল মেথডে কিছুটা, আর ইটারেটিভে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল ফলো করা ইম্পসিবল। অ্যাজাইলেও কিছুটা ফলো করা সম্ভব হয়, বাট ইটারেটিভে সেটা ফলো করা একেবারে ইম্পসিবল হয়ে যায়। সো অ্যাজাইলে পরে ডকুমেন্টেশনটা হয়, ওয়াটারফলে আগে ডকুমেন্টেশনটা হয়। সো মূলত সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল ফলো করে কি ওয়াটারফল মডেল। সো ওয়াটারফল মডেলটা সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল ফলো করে হয়। আর সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল বিষয়টা কি, সফটওয়্যার যখন ডেভেলপ হবে 7টা স্টেপে সেখানে কাজ হবে। প্রথম স্টেপটা হচ্ছে অ্যানালাইসিস। feasibility study and analysis. অ্যানালাইসিস বিষয়টা কি, আমি যে কাজটা করতে যাচ্ছি কি কি আমাকে করতে হবে সেটা খুঁজে বের করা। অ্যানালাইসিস করার পর সেটা ফিচারিং করা হয়। ফিচারিং করা হয়, এই যে আমরা যেটা বলছি ফ্লো ডায়াগ্রাম তৈরি করা যেতে পারে,
ফ্লো চার্ট তৈরি করা যেতে পারে এবং স্ট্রেট ফিচার লিস্টও রাইট করা যেতে পারে। ঠিক আছে, ফিচার লিস্টও রাইট করা যেতে পারে। হ্যাঁ, ফিচারিংটা অ্যানালাইসিসেরই অংশ। অ্যানালাইসিস করার পর সে একটা কাগজে বা ডকুমেন্ট ফাইলে কি কি কাজ আমাকে করতে হবে সেটা সে লিখে ফেললো, তারপরে সেটা একটা গ্রাফিক্যাল মোড চাচ্ছে, সেটাকে বলা হয় কি ফিচার লিস্ট বা ফ্লো ডায়াগ্রাম, বা ফ্লো চার্ট। ইউজার হিস্ট্রি বলবো না, ইউজার যে আমাকে দিয়েছে সেটা অ্যানালাইসিস করে প্রজেক্টে আমাকে কি করতে হবে তার একটা অংশ। ফুল প্রজেক্টে কি কাজ করা হবে সেটা পয়েন্ট আউট করা আর কি, কি করতে হবে মানে রিকোয়ারমেন্টে অ্যানালাইসিস করার পর আমাকে কি কি করতে পারে সেটা হচ্ছে রিটেন ডকুমেন্ট আকারে কাজ করাটাকে সেটাকে আমরা অ্যানালাইসিস বলছি। ওই রিটেন ডকুমেন্টটাকে ডায়াগ্রামিক ভিউকে আমরা ফ্লো চার্ট বলছি, সেটাও কি ফার্স্ট অ্যানালাইসিসের মধ্যেই পড়ে। 2 নম্বরটা হচ্ছে কি ইউএমএল ডিজাইন, ইউনিফাইড মডেল ল্যাঙ্গুয়েজ। ইউএমএল ইউনিফাইড মডেল ল্যাঙ্গুয়েজ 2। প্রথমটা কি অ্যানালাইসিস, অ্যানালাইসিসের মধ্যে কি ফিচারিং করা, ফ্লো চার্ট করা বা ফ্লো ডায়াগ্রাম করা, আপনি যাই বলেন ওই অ্যানালাইসিসের মধ্যেই থাকবে। 2 হচ্ছে কি ইউনিফাইড মডেল ল্যাঙ্গুয়েজ, ইউএমএল ডিজাইন যেটাকে বলা ইউনিফাইড মডেল ল্যাঙ্গুয়েজটা। এখানে অ্যাকচুয়ালি যে ফিচারিংগুলো করা হয়েছে সেই ফিচার লিস্টগুলো কীভাবে এক্সিকিউট করা হবে তার প্ল্যান করা হয়। এখানে 9টা ডায়াগ্রামিক ভিউ আছে, বাট তার মধ্যে ইম্পর্টেন্ট 4টা হচ্ছে স্টেট ডায়াগ্রাম, সিকোয়েন্স ডায়াগ্রাম, অ্যাক্টিভিটি ডায়াগ্রাম আর ক্লাস ডায়াগ্রাম, বা ইউজ কেস ডায়াগ্রাম নর্মালি আমরা বলে থাকি। সো প্রথমটা হচ্ছে কি স্টেট ডায়াগ্রাম, সিকোয়েন্স ডায়াগ্রাম, অ্যাক্টিভিটি ডায়াগ্রাম এবং ক্লাস ডায়াগ্রাম না স্টেট ডায়াগ্রাম নর্মালি আমরা বলি। সো ইউজ কেস ডায়াগ্রাম নর্মালি আমরা বলে থাকি। সো এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাক্টিভিটি ডায়াগ্রাম। মানে এটা এমনভাবে করা হয় যে ওই প্রজেক্টের ফিচারগুলো ডেভেলপ করার জন্য কতগুলো ক্লাস আমাকে বানাতে হবে, সেই ক্লাসগুলোর মধ্যে কি কি মেথড থাকবে এবং কোন মেথডগুলো কি কাজ করবে, কি রিটার্ন করবে, কি প্যারামিটার নেবে, সব কিছু সেই ডায়াগ্রামের মধ্যে বলা থাকে। অ্যাক্টিভিটি ডায়াগ্রাম যেটাকে আমরা নর্মালি বলে থাকি। আর ইউজ কেস ডায়াগ্রামটা দেখে বোঝা যায় যে প্রজেক্টে অ্যাকচুয়ালি কি কোথা থেকে কোন ফ্লো অনুযায়ী আউটপুটটা যাচ্ছে। সো ইউএমএল এর 9টা ডায়াগ্রামের মধ্যে মূলত 4টা ডায়াগ্রামে বেশি প্র্যাকটিস করা হয়। স্টেট ডায়াগ্রাম কি করতে হবে, সিকোয়েন্স ডায়াগ্রাম কোনটার পর কোনটা করতে হবে, অ্যাক্টিভিটি ডায়াগ্রাম যে কাজগুলো আমি করব তার জন্য ডিফাইন ক্লাসগুলো কি, ক্লাসের মেথডগুলো কি, কি তারা রিটার্ন করছে সেগুলো, আর ইউজ কেস ডায়াগ্রামের মধ্যে থাকবে এই সফটওয়্যারটা কিভাবে ইউজ করা হবে। ডায়াগ্রামিক ভিউ থেকে বোঝা যায় যে এই সফটওয়্যারটা কিভাবে ইউজ হবে। 3 নম্বরে হচ্ছে ইউজ কেস রাইটিং, আরো একটা ডকুমেন্ট, আমি কিভাবে একটা ইউজ কেস রাইট করব। আমার এই সফটওয়্যারটা ইউজ কেস ডিজাইন করা হয়েছে না, যে এই সফটওয়্যারটা কিভাবে ইউজ হবে, কিভাবে ডেভেলপ হবে বা ইউজ হবে, ওটা দেখে ইউজ কেসটা রাইট করে ফেলা হয়। প্রত্যেকটা অংশের অ্যাক্টিভিটি মানে কি কাজ হচ্ছে সেটা ডকুমেন্ট আকারে লিখে ফেলা হয়। মনে করেন আমি যদি প্রথমে যখন ফেসবুকে আসি, ফেসবুক যখন প্রেস করা হচ্ছে আমার বলা থাকে যে স্টেটগুলো বলা থাকে যে যখন কোনো একটা ইউআরএল হিট করা হচ্ছে ইউআরএলটা দেওয়া থাকে, হিট দ্য ইউআরএল, দেন ওখানে বলা থাকে কি কি অ্যাকশন এক্সিকিউট হবে। ওই যে পেজটা আসবে পেজের ভেতরে কি থাকবে, একটা লগ ইন ফর্ম আছে, একটা রেজিস্ট্রেশন ফর্ম আছে, তারপরে লগ ইন ফর্মে কি থাকবে, রেজিস্ট্রেশন ফর্মে কি থাকবে, প্রত্যেকটা ফিল্ডের টাইপ কি হবে, বাটন প্রেস করলে কি হবে, সেই কথাগুলো বলা থাকে ডকুমেন্ট আকারে। সেটাকে বলা হচ্ছে কি ওই পার্টিকুলার পেজের জন্য ইউজ কেস রাইটিং। তার মানে একটা সফটওয়্যারে পেজ কি হবে, পেজের ভেতরে কি আসবে এবং কোন বাটনে প্রেস করলে কি অ্যাক্টিভিটি হবে এবং কি রেসপন্স আসবে সেটাও বলা থাকে কোথায়, ইউজ কেস রাইটিং এ। প্রত্যেকটা ফিচারে ইচ এন্ড এভরি লিঙ্ক প্রেস করার পর কি আউটপুট আসবে, কি অ্যাকশন হবে, কি অ্যাপিয়ার করবে, বাটন প্রেস করলে কি অ্যাকশন হবে, সব কিছু সেখানে রাইট করা থাকে। সেটা হচ্ছে ইউজ কেস রাইটিং। অ্যাকচুয়ালি তখনই সফটওয়্যারটা ডেভেলপ হয়ে যায়। ডকুমেন্টেশন করা হচ্ছে, ডিজাইনে বলা হচ্ছে যে কি ডায়াগ্রামিক ভিউ, আর রাইটিংটা হচ্ছে কিভাবে এটা ইউজ হবে, যে কেউ যেন পড়ে বলে দিতে পারে যে এরপর এটা করতে হবে আমাকে। বোঝা যাচ্ছে? সো ইউজ কেস রাইটিংটা 3 নম্বরে আছে। 4-এ আসবে কি ডেটাবেস ডিজাইন। ঠিক আছে, ডেটাবেস ডিজাইনটা অ্যাকচুয়ালি অনেক সময় যেটা দেখা যায় এই জায়গাটায় 4 আর 5 একটু ফ্ল্যাকচুয়েট করে। কখনো কখনো আমরা করে থাকি ইউজ কেস রাইটিং এর উপর বেস করে টেস্ট কেস রাইটিং, আমি টেস্ট করব
ইউজ কেসের উপর বেস করে আমি টেস্ট যখন করব এই সফটওয়্যারটা কি কি ভ্যালু দিয়ে আমি টেস্ট করব, কোন ধরনের ডেটা সেট দিয়ে আমি টেস্ট করব, সেটা সে রাইট করে ফেলে টেস্টিং ইঞ্জিনিয়াররা। সো অ্যানালিস্ট প্রোগ্রামার কি করছে, ইউজ কেস রাইট করে ফেলছে, ওই ইউজ কেস রাইটিং এর উপর বেস করে টেস্টিং ইঞ্জিনিয়ার কি করছে, ওই যে অ্যানালাইসিস করেছে না কি কি আমাকে করতে হবে, তার সঙ্গে মেলাচ্ছে কাকে, ইউজ কেসকে। মেলানোর পরে অ্যাকচুয়ালি সে ফিজিবিলিটি স্টাডি শেষে এই সফটওয়্যারটা কিভাবে আমি টেস্ট করব সেটা লিখে ফেলে কে, টেস্ট ইঞ্জিনিয়াররা। সো টেস্ট কেস যখন রাইট করা হয়, এটা অ্যাকচুয়ালি 4-এও হয়, কখনো কখনো 5-এও টেস্ট কেসটা রাইট করা হয়ে থাকে। তো টেস্ট কেসের পরে যেটা আসে সেটা হচ্ছে যে ডেটাবেস ডায়াগ্রাম। সো ডেটাবেস ডিজাইন, অ্যাকচুয়ালি ডেটাবেস ডায়াগ্রাম না, ডেটাবেসের ডিজাইন। সেই ইউজ কেস, টেস্ট কেস, ফিচার লিস্ট সব কিছু দেখে ডিবি ইঞ্জিনিয়াররা ডেটাবেসকে ডিজাইন করে ফেলে যে এই সফটওয়্যারের জন্য ডেটাবেসটা কি হবে, কি টেবিল হবে, কি তার ফর্ম হবে, কি তার টেবিলের কলাম হবে, কলামের কি লেন্থ হবে, সব কিছু সেখানে বলা থাকে। সো ডেটাবেস ডায়াগ্রামটা মানে ডিবি ডিজাইন যেটা হয়ে থাকে সেটাতে কিন্তু কয়েকটা স্টেপ আছে ডেটাবেস ডিজাইনের ক্ষেত্রে। এর মধ্যে 1 নম্বরটা হচ্ছে ইআর ডায়াগ্রাম, এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম নর্মালি আমরা বলে থাকি, আর দুইটা হচ্ছে সিকোয়েন্স, নর্মালি আমরা বলি না ডেটা ফ্লো ডায়াগ্রাম না, স্কিমা ডায়াগ্রাম। হ্যাঁ, স্কিমা ডায়াগ্রাম। ফাইনালি যখন ডেভেলপারদের কাছে আসে তখন স্কিমাটাই আমাদের কাছে আসে। প্রথমে যে ইউজ কেসটা লেখা হয়েছে, ইউজ কেস বা টেস্ট কেস লেখা হয়েছে, ওই টেস্ট কেস বা ইউজ কেসের উপর বেস করে একটা অ্যাক্টিভিটি ডায়াগ্রাম তৈরি করতে হয় ডেটাবেস ইঞ্জিনিয়ারকে। অ্যাক্টিভিটি ডায়াগ্রামটাকে আস্তে আস্তে করে যখন জিস্ট আকারে ডেভেলপার্স পর্যন্ত পৌঁছায় তখন সেটাকে বলা হয় স্কিমা ডায়াগ্রাম। স্কিমা ডায়াগ্রাম ভেরি সিম্পল, টেবিলের নাম বলা থাকে, টেবিলের ফিল্ডগুলো বলা থাকে, ফিল্ডগুলোর মধ্যে কোনটা প্রাইমারি কি সেটা বলা থাকে, ফিল্ডের টাইপগুলো কি হবে সেটা বলা থাকে, লেন্থ কত হবে সেটাও বলা থাকে। এটাকে বলা হচ্ছে কি স্কিমা ডায়াগ্রাম। তার মানে স্টেপ নম্বর 5-এ ডেটাবেস ডিজাইন হচ্ছে। একটা জিনিস খেয়াল করেন, আমার প্রজেক্ট ডেভেলপমেন্ট কিন্তু অলমোস্ট শেষ হয়ে গেছে, শুধু কোডিংটা কি আছে, বাকি আছে। কোড করে কোডাররা, মেশিন। অ্যাকচুয়াল কাজগুলো কারা করছে, সিনিয়র লেভেলে যারা অ্যানালাইসিসের কাজ করছে, ইউএমএল ডিজাইন করছে, ইউজ কেস তৈরি করছে, ডেটাবেস ডিজাইন করছে, তারাই কিন্তু কাজগুলো সেরে দিয়েছে। আর কোডাররা শুধু স্ট্রেট ফরওয়ার্ড সিনট্যাক্স মেনে কোড করবে, এদের কোনো কিছু চিন্তা করারও কোনো কিছু নেই। বিষয়টা বোঝা যাচ্ছে? 6 নম্বরে হয় কি ডেভেলপমেন্ট অ্যান্ড কোডিং। সো কোড ডেভেলপমেন্টটা নর্মালি 1/3 টাইম দেওয়া হয় সফটওয়্যার ডেভেলপমেন্টের লাইফ সাইকেলে। 1/3 টাইম সেখানে দেওয়া হয়। এর মধ্যে যদি বলেন যে ডেভেলপমেন্টের জন্য যদি আমরা 35 থেকে 40% আমরা ডেভেলপমেন্টে নর্মালি দিয়ে থাকি, 20 থেকে 25% মানে 20% টাইম থাকে টেস্টিংয়ের জন্য, আর বাকি সময়টা থাকে হচ্ছে ডকুমেন্টেশনের জন্য। ওই যে 1 থেকে 5 পর্যন্ত যে ডকুমেন্টেশনটা সেটা নর্মালি 40% সময় নিয়ে হয়ে থাকে। অর্ধেকের থেকে কিছুটা কম সময় মিলে আমার ডকুমেন্টেশনের কাজগুলো চলতে থাকে। তার মানে যদি আমি বলি যে আমার 1 বছরের প্রজেক্ট, সেখানে ডকুমেন্টেশনই হবে কয়দিন, 4 মাস। তারপরে হয়তো 4-5 মাস কি হবে, কোডিং হবে, আর পরের 2 মাস বা 3 মাস টেস্টিং অ্যান্ড বাগ ফিক্সিং। সো টেস্টিং পিরিয়ডেও ডেভেলপমেন্ট চলে, বাট সলিউশনগুলো করে দেওয়া হয় সেখানে। কাজগুলো করতে গিয়ে যে ফ্লসগুলো এসেছে, যে ভুল ভ্রান্তিগুলো এসেছে, সেগুলো সলভ করা হয় কার মাধ্যমে, টেস্টিংয়ের মাধ্যমে। অনেক সময় দেখা যায় টেস্টিংয়ের জন্য বাড়তি সময় রাখার মূল কারণটা হচ্ছে যে ডেভেলপার্সদের করতে বলা হয়েছে এক, করেছে আর এক। ভুল সেখানে থাকবেই, ডেটাবেস রিলেটেড বাগ থাকবে, লজিক রিলেটেড বাগ থাকবে, কোনো ডাটা সেট দেওয়ার পর সেই ডাটাটা অ্যাবনর্মাল বিহেভিয়ার করছে সে ধরনের বাগ থাকবে। অনেক সময় দেখা যায় যে ডেভেলপাররা নিজেরাই মানে চিন্তাটা ভুল করেছে, করার কারণে কাজও সে ভুল করে ফেলেছে এবং বড় অংশে চেঞ্জ আনার প্রয়োজন পড়ছে। এই কারণেই টেস্টিংটা অনেক আগেই শুরু করা হয়। ডিপ্লয়মেন্টের মিনিমাম 3 মান্থ আগে থেকে টেস্টিংটা শুরু হয়ে যায়। সেটা বোঝা যাচ্ছে যে ডেভেলপমেন্ট যে অংশটা হতে থাকবে আস্তে আস্তে করে টেস্টিংটা হতে থাকবে। এরকম না যে ডেভেলপমেন্ট শেষ দেন আবার টেস্টিং শুরু হলো, এরকম না। তার মানে ডেভেলপমেন্ট অ্যান্ড টেস্টিং সাথে সাথেই অলমোস্ট শুরু হয়। বাট ডেভেলপমেন্ট কিছু অংশ হলেই না আমরা টেস্টিং করব, তাই নাকি? আমরা তো কোড শুরুই হয় না, টেস্টিংকে শুরু হবে। কোড হয়ে আমার কাজ কিছু অংশ শেষ হলে যে অংশ শেষ হয়ে যাচ্ছে সেই অংশেই টেস্টিংটা
হয়ে যাচ্ছে। টেস্টিংয়ের ওই পার্টটাকে নর্মালি আমরা ইউনিট টেস্টিং নর্মালি বলে থাকি। সো এই যে প্রসেসটা সেটা ফলো করা সম্ভব কখন, যখন আগে থেকেই সব কিছু ডিফাইন। যদি মাঝে মাঝে এসে নতুন নতুন করে ইনপুট দেয় তখন কি ডকুমেন্টেশনগুলো আপডেট করা সম্ভব হবে? সো ডেফিনেটলি ওয়াটারফল মডেল ছাড়া ওয়েব ডেভেলপমেন্ট লাইফ সাইকেলটা মেনটেন করা ইম্পসিবল, তাই কি না? সো ওয়াটারফল মডেল ছাড়া ওয়েব ডেভেলপমেন্ট লাইফ সাইকেলটা মেনটেন করাই যায় না। সেই কারণেই আমরা বলছি যে ওয়াটারফল মডেল বেস্ট মডেল, আর এই মডেলটা ফলো করে ডেভেলপ হয় বড় বড় সফটওয়্যারগুলো। আদারওয়াইজ অন্যান্য সফটওয়্যারগুলো ম্যাক্সিমাম কেসেই দেখা যায় যে আমরা ইটারেটিভ অথবা অ্যাজাইল মেথড ফলো করেই করছি। ওকে, সো সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলটা আবার একটু দেখে নেবেন বা পড়ে নেবেন। এটা আপডেট হচ্ছে, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আলোচনা করবে, বিভিন্ন স্টেপগুলো বিভিন্নভাবে আসবে, বিভিন্ন নামে আসবে, বাট কাজের পরিধিটা বা কাজের স্টাইলটা সেম। সো এখানে যেটা আসছে সেটা হচ্ছে যে এই যে আমার ক্লাসের যে বিষয়টা, অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টের যে বিষয়টা, একটা জিনিস খেয়াল করে দেখেন যে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল যখন বলা হচ্ছে তখন কিন্তু ওখানে অ্যাক্টিভিটি ডায়াগ্রাম, ক্লাস ডায়াগ্রাম, সিকোয়েন্স ডায়াগ্রাম আছে। সো ক্লাস ডায়াগ্রাম বা অ্যাক্টিভিটি ডায়াগ্রামের মধ্যে ক্লাস স্পেসিফিক করা আছে, ক্লাসের ভেতরে মেথড স্পেসিফিক করা আছে। তার মানে প্রোগ্রামিং করতে বলাই হচ্ছে কি দিয়ে? অবজেক্ট ওরিয়েন্টেড প্রসেসে। সো যদি রুলস মেনে আমরা সফটওয়্যার ডেভেলপ করি অবশ্যই আমাকে অবজেক্ট ওরিয়েন্টেড প্রসেসেই সফটওয়্যার ডেভেলপ করতে হবে, আদারওয়াইজ অন্য কোনো প্রসেসে গেলে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল ফলো করাও কি সম্ভব না। আমি ডেভেলপ করব কি দেখে? ইউএমএল দেখেই তো, বা ইউজ কেস দেখেই তো। সো যেখানে কোনো ক্লাস নেই সেখানে তো আর ওই আমার ইউএমএল ডিজাইনটা হবে না। আর ইউএমএল ডিজাইন মেনে যদি করতে হয় আমাকে ক্লাস বেসড প্রোগ্রামিং আমাকে করতে হবে, রাইট? সো আমি যদি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং না করি আমি কিন্তু ওয়াটারফল মডেলের কোনো কাজ করতেই পারবো না। ক্লিয়ার? সো অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট বা অবজেক্ট ওরিয়েন্টেড মডেলের ওপরে এখন থিওরিটিক্যাল আলোচনাতে যেটা আসছে, যে আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে আলাদা আলাদা পার্টে যখন আমরা ভাগ করে ফেলি সেই পার্টগুলোকে রিপ্রেজেন্ট করা হয় এক একটা করে ক্লাসের মাধ্যমে। হ্যাঁ, একটা করে ক্লাসের মাধ্যমে। সিএসএস সম্পর্কে ধারণা আছে না আমাদের সবার? ছোট ছোট সিএসএস আমরা লিখতে শিখেছি। সো সিএসএস এর যে ক্লাসগুলো, সিএসএস এর ক্লাসগুলো কি করে? আমি যদি বলি যে একটা লেআউট তৈরি করব, এখানে থাকবে লোগো, ব্যানার, মেনু, লেফট, কন্টেন্ট, রাইট আর ফুটার। সিম্পল। সো প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে ক্লাস লিখতে হবে না? লোগোর জন্য একটা ক্লাস, ব্যানারের জন্য একটা ক্লাস, মেনুর জন্য একটা ক্লাস, হ্যাঁ, লেফট, কন্টেন্ট, রাইটের জন্য একটা ক্লাস, ফুটারের জন্য একটা ক্লাস। আমাকে কিন্তু ক্লাস বানাতে হবে। তো সবগুলো ক্লাস আবার HTML এর ভেতরে এসে কল করে দিলেই দেন একটা লেআউট আমার সামনে দাঁড়িয়ে যাবে। একটা করে ক্লাস কি দিয়ে তৈরি হচ্ছে? ক্লাস লিখলেই কি ক্লাস আউটপুট দেবে? ওর ভেতরে অ্যাট্রিবিউট আমাকে দিতে হবে না? ক্লাস প্রপার্টিগুলো আমাকে লিখতে হবে, কালার, উইথ, হাইট, ব্যাকগ্রাউন্ড, এগুলো আমাকে দিতে হবে না? এগুলোকে আমরা কি বলছি? অ্যাট্রিবিউটস অর প্রপার্টিজ, রাইট? সো তাহলে একটা করে ক্লাস কি ধারণ করছে, বা একটা ক্লাসের কি কাজ? আমরা যদি বলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্লাস, হ্যাঁ, আমরা যখন বলছি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্লাস তখন আমরা বলবো এটা অ্যাকচুয়ালি লজিক্যাল টেমপ্লেট অফ এ প্রজেক্ট which hold number of methods and properties. So object oriented programming এ ক্লাস কনসেপ্টটা হচ্ছে এরকম যে যা অ্যাকচুয়ালি লজিক্যাল টেমপ্লেট হিসেবে কাজ করবে প্রজেক্টের, এবং যার ভেতরে থাকবে কি অ্যাট্রিবিউটস অ্যান্ড প্রপার্টিস, সাথে কি নাম্বার অফ মেথড অ্যান্ড প্রপার্টিস। নর্মালি আমরা বলছি প্রপার্টিগুলোকে আমরা অ্যাট্রিবিউট বলে থাকি। সো ক্লাসের সিনট্যাক্সটা আমরা যদি একটু লিখি, দেখেন আমি যদি লিখি এরকম demo.php, এটা একটা ফাইল, তাহলে আমি লিখছি ক্লাস ডেমো, ক্লাস শেষ। হ্যাঁ, ক্লাসের মধ্যে আমি আপাতত লিখছি ফাংশন অ্যাড function start $sign class name $sign
the first number, last number. So class কি ধারণ করবে? Number of methods and properties. ক্লাস কি লজিক্যাল টেমপ্লেট। লজিক্যাল টেমপ্লেট কেন বলছি? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পিএইচপি দিয়ে কোনো একটা প্রজেক্টে কি সলভ করা হয়? লজিকের সলভ করা হয়। লজিক্যাল সলিউশনের মাধ্যমে কোনো একটা প্রবলেমের সলিউশন দেওয়া হয়। সো পিএইচপি অংশে কি কাজ হবে? লজিক্যাল জব হবে, তাই না? সো এই জন্য লজিক্যাল অংশগুলো বা কোনো একটা লজিক ডিফাইন করা হচ্ছে কার মধ্যে? ক্লাসের মধ্যে। সো এই জন্য ক্লাসকে বলা হচ্ছে লজিক্যাল টেমপ্লেট। Okay, class the logical template of a project. We sold number of methods like functions and properties. Properties বলতে আমি বোঝাচ্ছি ভেরিয়েবল অথবা অ্যারে অথবা অ্যারে ইন্ডেক্স, এগুলোকে আমরা কি বলছি? প্রপার্টিজ। সো অ্যারে কি, ক্লাস কি? ক্লাস হচ্ছে লজিক্যাল টেমপ্লেট অফ এ প্রজেক্ট। উই সোল্ড নাম্বার অফ মেথডস অ্যান্ড প্রপার্টিজ, যার মধ্যে থাকবে কি মেথড বা ফাংশন, আর থাকবে কি ভেরিয়েবল, অ্যারে আর অ্যারে ইন্ডেক্স। ওকে, লজিক্যাল টেমপ্লেট কেন বলা হচ্ছে? কোনো একটা প্রবলেমের সলিউশন দেওয়া হয় কার মাধ্যমে? ফাংশনের মাধ্যমে না? আমরা বলেছি কি যদি সেটাকে রিইউজ করতে হয় আমাকে অবশ্যই সেটা করতে হবে কার মাধ্যমে? ফাংশন দিয়ে। আমরা ফাংশন ছাড়া কোনো প্রবলেমের সলিউশন করব না। আর ফাংশনগুলো সব থাকবে কার মধ্যে? ক্লাসের মধ্যে। ক্লাসের বাইরে কিন্তু কোনো ফাংশন থাকবে না। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ ক্লাসের বাইরে একটা ফাংশনও থাকবে না। সো ক্লাসের সংজ্ঞাটা কি বোঝা যাচ্ছে? এবার কিছু সিনট্যাক্স স্ট্যান্ডার্ড বলি। দেখেন ফাইলের নামটা কি? ডেমো। সেক্ষেত্রে ক্লাসের নাম কি আমার? ডেমো। সো আমি যদি ক্লাসের নাম আগে থেকে ডিফাইন করে ফেলি অবশ্যই ফাইলটা সেই নামেই হবে, বাট স্মল লেটারে হবে। ফাইলের নাম কি হবে? স্মল লেটার, বাট ক্লাসের নাম কি হবে? ক্যাপিটালাইজ করে, ফার্স্ট লেটারটা ক্যাপিটাল। এটা স্ট্যান্ডার্ড, এটা রুলস না, বাট এটা স্ট্যান্ডার্ড। প্রোগ্রামিং করার একটা স্ট্যান্ডার্ড রুলস। ওকে, আপনি ভায়োলেট করলে কোনো এরর হবে না, সমস্যা হবে না, পিএইচপির কোনো এরর ধরবে না। বাট যখন আপনি স্ট্রাকচার ল্যাঙ্গুয়েজ বলছেন জাভা বা সি প্লাস প্লাস, এদের সঙ্গে যখন আপনি আপনার কোডিংটা নিয়ে কম্পিটিশনে যাবেন টিকতে পারবেন না। ওখানে রুলসই কি? ফাইলের নাম যা হবে ক্লাসের নাম তাই হবে, অথবা ক্লাসের নাম যা হবে ফাইলের নাম তাই হবে। সেটা বোঝা যাচ্ছে? সো ওই লেভেলে প্রোগ্রামিংয়ে যাওয়ার জন্য আমরা কিছু স্ট্যান্ডার্ড ফলো করছি। স্ট্যান্ডার্ড কি? ক্লাসের নাম এবং ফাইলের নাম সেম হবে। ক্লাসের মধ্যে থাকবে কি নাম্বার অফ মেথডস এন্ড প্রপার্টিজ। সো ক্লাসের সংজ্ঞাটা আমরা পেলাম। কাজ করবে, কোনো এরর দেবে না, পিএইচপি কোনো এরর দেবে না, বাট স্ট্যান্ডার্ড ভায়োলেট হবে। এবার বলছি পারমিশন। আমি বলছিলাম যা কিছু চলছে একজনের পারমিশনে, রাইট? সো পারমিশন ছাড়া কিন্তু কোনো কিছুই চলে না। সো পারমিশন বেসড প্রোগ্রামিং, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা কি? পারমিশন বেসড প্রোগ্রামিং। সো অবজেক্টটা কি? কারো একজনের পারমিশন। কার পারমিশন? আমরা বলি ক্লাসের পারমিশন। ইনস্ট্যান্স অফ এ ক্লাস ইজ কল্ড অবজেক্ট। সো অবজেক্টের সংজ্ঞা যদি কেউ আপনাকে জিজ্ঞেস করে আপনি বলবেন ইনস্ট্যান্স অফ এ ক্লাস, বা ক্লাসের যে পারমিশন সেটাকেই আমরা ইনস্ট্যান্স বা অবজেক্ট বলতে পারি। সো কোনো একটা ক্লাসের ইনস্ট্যান্স বা অবজেক্ট তৈরি করার মূল শর্তটা কি? প্রথমে ওই ক্লাসটা আমার সঙ্গে লিঙ্কড হতে হবে। মনে করেন আমি এই অ্যাড ফাংশনটা কল করতে চাচ্ছি, ডেমো ক্লাসের অ্যাড ফাংশনটাকে আমি কল করতে চাচ্ছি। ডেমো ক্লাসের এই অ্যাড ফাংশনটাকে আমি কল করতে চাচ্ছি কোনো একটা জায়গা view.php থেকে। ফার্স্টে আমাকে যে কাজটা করতে হবে এই ফাইলটাকে লিংক করে ফেলতে হবে। লিংক করার জন্য রুলস কি? রিকোয়ার আর রিকোয়ার ওয়ান্স। রিকোয়ার করছি demo.php, রিকোয়ার করলাম, তাই না? এবার তার অবজেক্ট তৈরি করব। কার? ডেমোর একটা অবজেক্ট তৈরি করব, $,
obj ইকুয়াল নিউ ডেমো। নিউতে একটা কিওয়ার্ড, সো এর একটা পারমিশন এসে জমা পড়বে কার মধ্যে? নিউ obj এর মধ্যে। আমি যদি কোনো একটা ক্লাসের ফাংশন কল করতে চাই, মনে করেন যে আপনার বাসাতে কেউ একজন আসলো, আসার পরে কলিং বেল চেপেছে, হুম, ক্লাসের নাম নিউ একটা কিওয়ার্ড, কিওয়ার্ড রিকোয়ার্ড যেরকম একটা কিওয়ার্ড না, রিকোয়ার্ড দিয়ে লিংক করতে হয়, নিউ একটা কিওয়ার্ড, কিওয়ার্ডটা ইউজ করা হচ্ছে। হ্যাঁ, এই ব্র্যাকেট, হ্যাঁ হ্যাঁ ব্র্যাকেট হবে একটা ফাংশন সাইন। হ্যাঁ হ্যাঁ ক্লাস, ক্লাসের এটা অ্যাকচুয়ালি এটাকে বলা হয় ক্লাস কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টর একটা ফাংশন, তো সেক্ষেত্রে ব্র্যাকেট হবে। নিউ কিওয়ার্ডটা দিয়ে তার একটা পারমিশন চলে আসে কার মধ্যে? অবজেক্টের মধ্যে। এটা যে কোনো নাম হতে পারে, যেরকম স্যার একটা পেজকে লিংক করার জন্য লিংক আমরা ট্যাগ ইউজ করে ওই হ্যাঁ। একটা নিই। এই যে একটা পেজ লিংক করার জন্য আমরা কি ইউজ করছি? রিকোয়ার্ড। ঠিক তেমন আমি ডেমোর একটা পারমিশন নেওয়ার জন্য, মনে করেন আপনি ক্লাসে যখন আসছেন, ক্লাসে ভর্তি হয়েছেন না, তো ভর্তির জন্য যে শীটটা আপনাকে দেওয়া হয়েছে সেটাই কি আপনার অবজেক্ট। বাট আপনি ভর্তি হওয়ার জন্য যে প্রসেসটা করেছেন, এই প্রসেসটাই হচ্ছে কি? প্রসেসটা হচ্ছে এই নিউ দিয়ে ক্লাসের পারমিশন নেওয়া। হ্যাঁ, প্রসেসটা হচ্ছে নিউ। কার পারমিশন নিব? ডেমো। বুঝা যাচ্ছে? সো এইবার আমি এই অবজেক্টটার মাধ্যমে এখানকার যে ফাংশন আছে সেই ফাংশনকে অ্যাক্সেস করতে পারি। হাউ? আমি এভাবে লিখব ডলার সাইন obj অ্যারো, এটাকে অবজেক্ট সাইন বলা হয়, অথবা কি সাব, অথবা আদার্স যে ফাংশনগুলো আছে সেগুলো। সো আমি ডাইরেক্ট এই ফাংশনটা কল করলে পাবো না। আমরা নরমালি আগে কি পেতাম বলেন তো? হ্যাঁ, আমরা আগে যদি লিংক করতাম, লিংক করার পর শুধু ফাংশন কল করে দিলেই পেয়ে যেত না। বাট এখন কি হচ্ছে? অবজেক্ট সহ আমাকে যেতে হচ্ছে ফাংশন কল করার জন্য। অ্যারোটা হচ্ছে আমার অবজেক্ট সাইন, অবজেক্ট সাইন। এই অবজেক্ট এসে জমা হয় নাই, আপনি পারমিশন পেয়েছেন বলে ওই পেজের ফাংশনগুলোকে অ্যাক্সেস করতে পারছেন। আপনি যখন টিকিট কাটছেন কোনো একটা সাফারি পার্কে, কোনো একটা কি যেন ওই যে কি পার্ক বলে ওটা, থিম পার্ক, হ্যাঁ, টিকিট কাটলে কি সেটা আপনার হয়ে যায় নাকি? টিকিট কাটলে আপনি রাইডে চড়ার অনুমতি পান, পারমিশন পান। টিকিট কেটেছেন, এখন আপনি রাইডে চড়ার অনুমতি পাচ্ছেন। টিকিট কাটলে ওটা আপনার হয়ে যাচ্ছে না, আপনি যে পারমিশনটা পাচ্ছেন, পারমিশন নিয়ে তাকে ইউজ করতে পারছেন, সেটা আপনার না, আপনি তাকে শুধু ইউজ করছেন। এই ফাংশনটা কার? এই ক্লাসের। ক্লাস যদি আপনাকে পারমিশন দেয়, দেন আপনি ক্লাসের ফাংশনকে ইউজ করতে পারবেন। পারমিশন নিয়ে অনেক কথাবার্তা হবে, এনক্যাপসুলেশন বিষয় নিয়ে কথাবার্তা হবে, বাট তার আগে বলছি যে এতটুকু বোঝা যাচ্ছে কিনা। শুধু যখন আমি পারমিশন নিচ্ছি, পারমিশন দিয়ে তার ভেতরের ফাংশনকে আমি অ্যাক্সেস করতে পারি। ফর এক্সাম্পল, আমার বাসায় কেউ যদি আসে আর আমার দরজাটাও যদি খোলা থাকে, কেউ কি এসে সরাসরি বাসায় এসে বসে যাবে আমার বেডরুমে বা ড্রয়িং রুমে? যেখানেই বসুক না কেন তাকে কি বলা হবে? সোশ্যাল বলা হবে না যদি সে ঢুকে যায়, রাইট? দরজা খোলা থাকলেও নক করতে হয়, এটা হচ্ছে কি সামাজিক রুলস, তাই না? তাই তো বলে, তো নক করে কেউ একজন পারমিশন দেবে, দেন সে আসবে। বোঝা যাচ্ছে? সো এখানেও তাই, যে আমি যখনই কোনো একটা ক্লাসের অবজেক্ট তৈরি করছি, দ্যাট মিন্স আমি ওই অবজেক্টের মাধ্যমে ওই ক্লাসের ভেতরে কিছু কিছু বিষয়ের অ্যাক্সেস নিতে চাচ্ছি। এখন ক্লাস যেগুলোকে অ্যালাউ করে সেগুলোর অ্যাক্সেসই আমি নিতে পারবো, অন্য কোনো মেথড বা প্রপার্টির এলাও আমি মানে অ্যাক্সেস আমি পাবো না। ক্লিয়ার? আচ্ছা, সো প্রথম লাইনটা দিয়ে কি করা হচ্ছে? লিংক করা হচ্ছে। দ্বিতীয় লাইনটা দিয়ে কি করা হচ্ছে? পারমিশন নেওয়া হচ্ছে। দেন পারমিশন নিয়ে তার ফাংশনকে কল করা হচ্ছে। সেটা বোঝা যাচ্ছে? আচ্ছা, সো আমরা এগুলো বেশি প্র্যাকটিক্যালি দেখবো আর কি।
দেখেন আপনাদের জন্য জ্যাম্প ইনস্টল করা হয়েছিল কোনটা ডি আমরা ইউজ করছি না কই বেসিক পিএসপি ব্যাচ 14 5-6 গেছে একটা নতুন একটা ফোল্ডার নিয়ে নিচ্ছি বেসিক ব্যাচ 14 ওপি বেসিক ব্যাচ 14 নামে একটা ফোল্ডার আমি ক্রিয়েট করেছি এটা নেটবিনসে নিয়ে নিচ্ছি ওপি বেসিক ব্যাচ 14 বলেছি একটা প্রজেক্ট আমরা নিয়ে নিই ওপি বেসিক ব্যাচ 14 এর একটা ফোল্ডার চলে আসে টেএনবি প্রজেক্ট তৈরি হয়েছে সোর্সের মধ্যে আমি একটা ফোল্ডার করি ডে 7 নামে এর মধ্যে আমি একটা ফোল্ডার নিচ্ছি আরেকটা ফোল্ডার নিচ্ছি ক্লাসেস নামে আর ডে 7 এর মধ্যে আমি একটা ফাইল নিচ্ছি একটা পিএসপি ফাইল নিচ্ছি ভিউ নামে তাহলে আমার স্ট্রাকচারটা কেমন হলো ওপি বেসিক ব্যাচ 14 এর আন্ডারে ডে 7 এর মধ্যে একটা ক্লাসেস ফোল্ডার আর ক্লাসেস ফোল্ডারের বাইরে ভিউ নামে একটা পিএসপি ফাইল এটা করে ফেলেন সবাই ক্লাসেস ফোল্ডারের মধ্যে নিউ থেকে একটা পিএসপির ক্লাস ফাইল নিব ক্লাসটার নাম বলছি ডেমো ঠিক আছে একটু খেয়াল করেন ডেমো সো ক্লাস নামে একটা ফাইল তৈরি হয়েছে এবং এখানে সুন্দর করে বলা আছে ডেমো এটাকে কি করতে হবে ক্যাপিটালাইজ মোডে নিয়ে নিতে হবে দেন ব্র্যাকেট এর ভেতরে থাকবে নাম্বার অফ মেথডস অ্যান্ড প্রপার্টিজ সো ভিউ হচ্ছে আমার পিএসপি ফাইল ডেমো হচ্ছে আমার ক্লাস ফাইল সো পিএসপি ফাইল একটু দেখেন পিএসপি ফাইল ফ্ল্যাট পিএসপি সিনট্যাক্স আছে আর বাকি কিছু নেই ডেমো ক্লাস ফাইলটার মধ্যে কি আছে ক্লাস ডেমো ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ হ্যাঁ ডি কে ক্যাপিটাল করে দেবেন সো
সো আমার একটা ভিউ ফাইল আছে আর আমার একটা ডেমো ফাইল আছে, এবং ডেমো ফাইলের মধ্যে আমি কিছু ফাংশন রাখছি। Function like add, function like sub, multiplication, আমি যদি এর ভেতর এরকম লিখে রাখি in add function, in sub function, in multiplication, এটা যে কোনো ভাবে লিখলে সমস্যা নেই, কারণ এটা তো একটা স্ট্রিং। একটা জিনিস খেয়াল করেন যে আমি যদি ভিউ থেকে অ্যাড ফাংশনকে কল করি, অ্যাড ফাংশনকে আমি কল করেছি, ব্রাউজারে যাই, আমার অ্যাপাচিটা রানিং থাকতে হবে, লোকাল হোস্ট, OP basic batch 17 day 7 view, আমাকে কি বলছে, কল টু আনডিফাইন্ড ফাংশন অ্যাড। ফাংশনের ডেফিনেশনটা সে পাচ্ছে না, পাওয়ারও কথা না, কারণ হচ্ছে আমার অ্যাড ফাংশনটা কোথায় আছে, ডেমোতে, আর আমি কল করেছি কোথা থেকে, ভিউ থেকে। এখন যদি লিঙ্ক করে দেয়, লিঙ্কটা কিভাবে করে, রিকোয়ার করে ক্লাসেসের মধ্যে demo.php। এবার চেক করি যে আমার কলিংটা কাজ করে কিনা। স্টিল আমাকে সেম এরর দিচ্ছে, বলছে কল টু আনডিফাইন্ড ফাংশন অ্যাড, কারণ অ্যাড ফাংশনটা আছে ডেমো ক্লাসের মধ্যে। শুধু ফাইলের কাছে আসলে তো হবে না, আপনি কি আমার বাসার সোফাতে যদি বসতে চান আর আমার বাসার সামনে এসে দাঁড়িয়ে থাকলে কি ঢুকে বসতে পারবেন? দরজা খুলতে হবে, পারমিশন দিতে হবে, দেন না আপনি বসতে পারবেন, তার আগে তো আপনি বসতে পারবেন না, তাই না? সো পারমিশন নিয়ে আপনাকে বসতে হবে। সো সেক্ষেত্রে আপনি যেটা করবেন, আমি জাস্ট ফাইলের সঙ্গে লিঙ্ক করেছি, এখন ভিউ থেকে কি করা হয়েছে, ফাইলের সঙ্গে লিঙ্ক করা হয়েছে। ফাংশনটা কল করতে গিয়ে আমরা রুলস মানি নাই, আমি পারমিশনের মাধ্যমে ফাংশনটা কল করি নাই, বিধায় আমাকে বলছে কি আনডিফাইন্ড ফাংশন, খুঁজেই পাচ্ছে না সে। এর জন্য আমাকে যেটা করতে হবে, একটা অবজেক্ট তৈরি করতে হবে। আমি কি ও সবাইকে পারমিশন দিয়ে দিতে পারি যে যে কেউ আসো এবং ইউজ করে এরকম কিছু? সো আমি পারমিশন দিব, ওই পারমিশনের উপর বেস করেই আমাকে ফাংশনটার অ্যাক্সেস নিতে হবে। সো ওবিজে ইকুয়াল আমি বলছি নিউ ডেমো। খেয়াল করেছেন অটোমেটিক কিন্তু সাইন চলে আসে, রাবিদা খেয়াল করেছেন না? অটোমেটিক দেখেন, হ্যাঁ ইউজ না করলেও হয়, বাট এর অনেক উপকারিতা আছে, সেটা আমরা বলবো। আচ্ছা,
এখন যেটা বলছি যে এই যে অবজেক্ট তৈরি হলো, এখন অবজেক্টের মাধ্যমে যদি আমরা কল করার চেষ্টা করি, একটু খেয়াল করেন, $OBJ, তারপরে হাইপেন গ্রেটার অ্যারো, রাইট অ্যারো, আমি কি পাচ্ছি? অ্যাড, মাল্টিপ্লিকেশন, সাবট্রাকশন সবাইকেই দেখতে পাচ্ছি না? সো আমি যদি অ্যাড ফাংশনকে কল করি, এবার যদি সেভ করে রান করাই, বলছি ইন অ্যাড ফাংশন, আউটপুটটা দেখা যাচ্ছে না? আউটপুটটা কি? ইন অ্যাড ফাংশন। বিষয়টা বোঝা যাচ্ছে? আমি এই ফাংশনগুলোকেও কল করতে পারি, লাইক সাব, ওকে, এখন দেখাবে কি? ইন সাব ফাংশন। সো এই যে ছোট্ট একটা প্রসেস, আমার ফাংশনগুলো আছে কার মধ্যে? ক্লাসের মধ্যে, আর আমি ভিউ থেকে ওই ক্লাসের লিঙ্ক করলাম এবং ক্লাসের অবজেক্ট তৈরি করলাম, অবজেক্টের মাধ্যমে সেই ফাংশনকে কল করলাম। আমি অনেক বড় কিছু করি না, আমি ছোট্ট একটা ক্লাস করেছি, ছোট্ট একটা ক্লাসের মধ্যে 2-3টা ফাংশন লিখেছি, ফাংশনের মধ্যে একটা লাইন করে টেক্সট ইকো করেছি, আর ভিউতে এসে ফাইলটা লিঙ্ক করেছি, অবজেক্ট তৈরি করেছি, অবজেক্ট দিয়ে ফাংশন কল করেছি। ওকে, সো এটা আমরা একটু প্র্যাকটিস করে নিই। যাবে, একসাথে যাবে না, আলাদা আলাদা করে করা যাবে। হাইপেন গ্রেটার দেন, অ্যারো নেই আলাদা করে, হাইপেন দিয়ে গ্রেটার দেন দিতে হবে। ফোল্ডারের আগে আমি দুটো ডট ডট দিয়ে আমি ফোল্ডারটা অ্যাক্সেস করছি, আদারওয়াইজ শুধু ফোল্ডার দেন লাইক আমি দিয়ে 07 এটা ফোল্ডার দেন ক্লাস ফোল্ডারে আমি ডেমো ডট পিএইচপিটা টাইপ করতে যাচ্ছি, সেক্ষেত্রে যখন আমি এখানে করছি দিয়ে 07 ক্লাস দেন হচ্ছে ডেমো, সেক্ষেত্রে কিন্তু অ্যাক্সেস করতে পারছি না। তো সেটার আগে যদি স্ল্যাশ দুটো ডট ডট দিই তাহলে এটা হচ্ছে আপনার মধ্যে স্ট্রাকচারটা ভিন্ন, আমারটা একটু খেয়াল করেন যে আমি যখন ফোল্ডারের মধ্যে আছি, আমি ডে 7-এর মধ্যে আছি, কিন্তু একটু খেয়াল করেন ডে 7 আপনার ফাইলটা অন্য কোথাও আছে কিনা একটু চেক করেন। আমি আছি ভিউতে, সো ক্লাসেসের ভেতরে যেতে হলে আমাকে এখানে ডট স্ল্যাশ বলা হয়েছে, বাট এটা ম্যান্ডেটরি না। এটা ম্যান্ডেটরি না। বাইরে যদি থাকে দেন আপনার অ্যাবসলিউট লোকেশনের জন্য ডট ডট দিয়ে যেতে হবে আর কি। এখন ডিরেক্ট আমি কি ভিউতে আছে, আমি ক্লাসে যাব, ক্লাস ফোল্ডার দেন ডেমো, ঠিক আছে? আচ্ছা, এখন শুরু করবো আর কি ইনক্যাপসুলেশনটা, ইনহেরিটেন্স ইনক্যাপসুলেশন নেক্সট ক্লাসে গিয়ে শেষ হবে। এতটুকু বলতে পারি, ইনক্যাপসুলেশনটা শুরুতে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে ফাংশনের কিছু এক্সেস মডিফায়ার আছে। এক্সেস মডিফায়ারগুলো বসিয়ে ফাংশনগুলোকে সিকিউর বা কন্ট্রোল করার যে প্রসেসটা, তাকে আমরা ইনক্যাপসুলেশন বলে থাকি। এক্সেস মডিফায়ারের মাধ্যমে ফাংশনগুলোকে সিকিউর বা স্ট্রাকচার্ড ওয়েতে এটাকে মেনটেন করার যে রুলসটা বা স্ট্র্যাটেজিটা, সেটাকেই আমরা ইনক্যাপসুলেশন বলে থাকি। এক্সেস মডিফায়ারের মাধ্যমে ফাংশনগুলোকে সিকিউরিটি ইমপ্লিমেন্ট করা হয়ে থাকে এবং সিকিউরিটি প্রসেসটাকেই আমরা ইনক্যাপসুলেশন বলে থাকি। ভিন্ন ভিন্নভাবে কিন্তু বলতে পারি, আমি 3 ভাবে বলেছি, তাই না? প্রথমভাবে কি বলেছি একটু বলেন। ফাংশনগুলোকে স্ট্রাকচার্ড ওয়েতে সিকিউর করার যে প্রসেস, তাকে আমরা এক্সেস মডিফায়ার বা ইনক্যাপসুলেশন বলে থাকি। সো এক্সেস মডিফায়ার আছে, মানে ফাংশনের এক্সেস মডিফায়ার আছে মোট 4টা। এর মধ্যে আছে পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড এবং স্ট্যাটিক। পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড, স্ট্যাটিক। স্ট্যাটিকটা নর্মালি খুব কম কেসে ইউজ হয়,
বাট স্ট্যাটিকের ইউজ খুব রেয়ার আর কি বলতে পারেন, বাট পাবলিক প্রাইভেট প্রোটেক্টেড ফ্রিকোয়েন্টলি ইউজ হয়ে থাকে ওকে ফাংশনের সামনে। সো পাবলিক কি, প্রোটেক্টেড কি, প্রাইভেট কি, তার উপরে বিশেষ আলোচনায় আমাদের আসতে হবে যদি বিষয়গুলোকে আমরা বুঝতে চাই। বাট আমি যদি আমার 3 ধরনের প্রপার্টির কথা বলি আর ওই প্রপার্টিগুলোকে পাবলিক, প্রোটেক্টেড আর প্রাইভেটের সঙ্গে তুলনা করি, সেক্ষেত্রে বোঝাটা অনেক বেশি ইজি হয়ে যাবে। ক্লাসকে যদি আমি বলি যে আমি নিজেই, রাইট, এবং আমার 3 ধরনের প্রপার্টি আছে। লাইক প্রপার্টি বলতে আমার একটা পার্ক আছে, আমার একটা গাড়ি আছে 4 চাকার, আর আমার মোবাইল আছে, রাইট। সো এই 3টা প্রপার্টি কিন্তু 3 ধরনের, রাইট। আমার পার্কটা যেখানে প্রবেশের জন্য টিকিট করতে হয়, প্রবেশ মূল্য আছে, যে কেউ ঢুকতে পারে না, প্রাচীর অনেক উঁচু, ঠিক আছে, যে কেউ ঢুকতে পারে না, টিকিট কেটে ঢুকতে হয়, বাট ওখানে যে কেউ ঢুকতে পারে। ইভেন আমি বা আমার ফ্যামিলি মেম্বারও যদি যায়, রুলস যদি সেখানে মেনটেন হয়, আমাকেও কি করতে হবে, টিকিট কেটেই ঢুকতে হবে, সেটা বোঝা যাচ্ছে। আচ্ছা, বাট গাড়িটা যে কেউ কি টিকিট কাটলেই আমার গাড়ি চড়তে পারবে? কারা অ্যাক্সেস পাবে? আমি পাবো এবং আমার ফ্যামিলি মেম্বাররা পাবে, তাই কিনা? হ্যাঁ। সো গাড়িটা আমাদের প্রোটেক্টেড প্রপার্টি, পার্কটা আমার পাবলিক প্রপার্টি, আর আমার মোবাইলটা আমার একেবারেই প্রাইভেট প্রপার্টি। এটার অ্যাক্সেস শুধু আমার কাছে, অন্য কেউ যদি নেয়ও তাহলে হয়তো চেয়ে নেবে অথবা কি রুলস ভায়োলেট করে নেবে। আচ্ছা, তাহলে 3 ধরনের প্রপার্টি আমার আছে, 3 ধরনের প্রপার্টি 3 ভাবে আমরা সেটা উল্লেখ করতে পারি। তো যদি যেটা পাবলিক, যে কেউ তার অ্যাক্সেস নিতে পারে, বাট অ্যাক্সেস নেওয়ার জন্য কি লাগবে? পারমিশন, টিকিট কাটতে হবে। প্রোটেক্টেড প্রপার্টি ফ্যামিলি মেম্বার্সরা, ফ্যামিলি মেম্বার্স বলতে আমরা প্রোগ্রামিং এর সময় নর্মালি বুঝে থাকি অনলি কি প্যারেন্টসদের প্রপার্টি অ্যাক্সেস করবে চাইল্ডরা। প্যারেন্টসদের প্রপার্টি অ্যাক্সেস করবে অলওয়েজ চাইল্ড, চাইল্ডের প্রপার্টি কখনো প্যারেন্ট অ্যাক্সেস করবে না, ওকে। আচ্ছা, আর প্রাইভেট একেবারে নিজের, ওকে। সো আমি যদি এখানে 3 ধরনের ফাংশন লিখি, একটা হচ্ছে পাবলিক, আরেকটা হচ্ছে প্রোটেক্টেড, আর সবার শেষেরটা হচ্ছে প্রাইভেট। তো সেই ক্ষেত্রে 3টা ফাংশন কিন্তু 3 ধরনের মডিফায়ার দেয়া হলো। এখন আমি যদি ভিউ থেকে আসি, ভিউ থেকে যদি কোনো ফাংশন কল করতে চাই, একটু খেয়াল করেন, আমি শুধু কাকে দেখতে পাচ্ছি? অ্যাড, যেটা পাবলিক ছিল। আমি কিন্তু দেখতেই পাচ্ছি না কাকে, সাব বা মাল্টিপ্লিকেশনকে, কারণ একজন প্রোটেক্টেড আর একজন প্রাইভেট। আমি কি ভিউ, আমি ক্লাসের কেউ না, আমি ক্লাসের সঙ্গে শুধু কি করেছি? লিঙ্ক করেছি, ক্লাসের একটা পারমিশন নিয়েছি, ওই পারমিশনটা দিয়ে শুধুই কাকে অ্যাক্সেস করা যাবে? পাবলিককে। তার মানে ভিউ থেকে যখনই কোনো ক্লাসের ফাংশন আমরা অ্যাক্সেস করতে চাইবো, সেই ফাংশন অবশ্যই কি হতে হবে? পাবলিক। পাবলিক ফাংশন ছাড়া অন্য কোনো ফাংশনকে ভিউ থেকে অ্যাক্সেস করা যাবে না। ক্লিয়ার সবাই? সো পাবলিক প্রপার্টি যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করা যায়। দ্যাট মিনস আমি যদি অন্য আরেকটা ক্লাস তৈরি করি, সেই ক্লাস থেকে এই ক্লাসের কোনো একটা ফাংশন কল করতে চাই, অবশ্যই সেই ফাংশনটা কি হতে হবে? পাবলিক। পাবলিক হতে হবে। আবার যদি কোনো ভিউ থেকে কোনো ক্লাস ফাংশন কল করতে চাই, অবশ্যই ক্লাসটা লিঙ্ক হতে হবে, অবজেক্ট তৈরি করতে হতে হবে, এবং অবজেক্টের মাধ্যমে আমি পাবলিক ফাংশনটা অ্যাক্সেস নিতে পারবো। বিষয়টা বোঝা যাচ্ছে? বাট আমি যদি ক্লাসের মধ্যে থাকি, ক্লাসের মধ্যে থাকার মানে হচ্ছে আমি নিজে ক্লাসকে কন্ট্রোল করছি, ক্লাসের ওনার ক্লাসকে কন্ট্রোল করছে। আমি নিজে কি আমার সব প্রপার্টির অ্যাক্সেস পাই না? আমি আমার যে 3 ধরনের প্রপার্টি আছে, 3 ধরনের প্রপার্টির অ্যাক্সেস কি আমার কাছে আছে না? সো আমি যদি বলি নিজ ওন ক্লাস অবজেক্ট, বলা হয় দিসকে কি বলা হচ্ছে? নিজস্ব অবজেক্ট। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে কোনো ফাংশনই ডিরেক্ট কল করা যাবে না। আবারও বলছি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে কোনো ফাংশনই ডিরেক্ট কল করা যাবে না, অবজেক্ট দিয়েই কল করতে হবে। সো আমি যদি এই অ্যাড ফাংশন থেকে সাব ফাংশনকে কল করতে চাই, অথবা অ্যাড ফাংশন থেকে মাল্টিপ্লিকেশন ফাংশনটাকে কল করতে চাই, অবশ্যই
একটা অবজেক্ট আছে যার নাম কি দিস, তার মাধ্যমে কল করতে হবে। এটা অটোমেটিক ডিফাইন্ড। এই অবজেক্টের কি অটো ডিফাইন্ড, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর দিস অবজেক্টটা অটোমেটিক ডিক্লেয়ার বা ডিফাইন হয়ে যায়। সো এখান থেকে কি বলা হচ্ছে ডলার দিস। সো ডলার দিস দিয়ে আমি আমার অবজেক্ট ফাংশনটাকে কল, মানে যে কোনো ফাংশনকে, এই ক্লাসের যে কোনো ফাংশনকে কল করতে পারি। আচ্ছা, আমরা শুধু পাবলিকের পার্থক্য পেয়েছি, প্রোটেক্টেড বা প্রাইভেট নিয়ে কোনো সলিউশন এখন পর্যন্ত আসে নাই, তাই না? প্রোটেক্টেড কি প্রাইভেট কি তার কোনো সলিউশন কিন্তু আমরা এখনো দেখতে পাচ্ছি না। শুধুমাত্র যে পার্থক্যটা দেখতে পাচ্ছি, যদি কোনো ফাংশনকে প্রোটেক্টেড বা প্রাইভেট করা হয় অবশ্যই সেটা ভিউ থেকে কল করা যাবে না বা দেখা যাবে না, শুধু কল করতে পারবো পাবলিক ফাংশনকে। এবার ক্লাসেসের মধ্যে আমি একটা নতুন ক্লাস তৈরি করি, ইউটিলিটি। পিএসপি ক্লাস নিচ্ছি ইউটিলিটি। হ্যালো, আমি ক্লাসে, হ্যাঁ যাবো, এই তো 35 বাজে, তো আমি 5 মিনিট পরে ক্লাস শেষ করবো, তারপর রাউন্ড দিব। এখন তো ক্লাস সময় শেষ হয়নি। হ্যাঁ ওইটাই, আমি 5 মিনিট পরে ছেড়ে দেবো আর কি। আমি ভিডিওটা দিয়ে রওনা দিব। আল্লাহ। হ্যাঁ, ক্লাস ফাইল। সো একটা ক্লাস ফাইল নিয়েছি ইউটিলিটি। ইউটিলিটি ক্লাস ফাইলের মধ্যে আমি ফাংশন লিখছি, দেখেন পাবলিক ফাংশন div protected function rim like a reminder, private function strt square root for example. সো তিনটা ফাংশন লিখেছি, তিন ধরনের, পাবলিক, প্রোটেক্টেড আর প্রাইভেট। এখন ডেমো থেকে আমি কি করছি একটু খেয়াল করেন। ডেমোতে এসে আমি বলছি এক্সটেন্ডস ইউটিলিটি। ডেমো থেকে আমি কি বলছি, এক্সটেন্ডস ইউটিলিটি। সো ইউটিলিটি হচ্ছে আমার কি প্যারেন্ট, আর ডেমো হচ্ছে আমার চাইল্ড। সো আগে এখানে ইউটিলিটিকে রিকোয়ার করে নিতে হবে। ইউটিলিটি প্যারেন্ট, ইউটিলিটি প্যারেন্ট, ডেমো চাইল্ড। ইউটিলিটি প্যারেন্ট আর ডেমো চাইল্ড। কনফিউজ? হ্যাঁ, এক্সটেন্ড করবে চাইল্ডকে না প্যারেন্টকে। আমি এক্সটেন্ড করবো অলওয়েজ আমার প্যারেন্টকে, নট চাইল্ড। ইউটিলিটি হচ্ছে আমার প্যারেন্ট, ডেমো হচ্ছে আমার চাইল্ড। সো এক্সটেন্ডের লেফটে যে থাকবে সে চাইল্ড, রাইটে যে থাকবে প্যারেন্ট। ইমপ্লিমেন্টস আলাদা না, ইমপ্লিমেন্টস ইউজ করা যায় কয়েকটা ক্লাসের ক্ষেত্রে, আমরা যদি একাধিক ক্লাসকে ইউজ করতে চাই। আছে, ইমপ্লিমেন্টস আছে। না, এক্সটেন্ডস ইমপ্লিমেন্টসটা হচ্ছে কি একটা ক্লাসের ভেতরে বা একটা ফাইল বা একটা ক্লাসে আমি নাম্বার অফ ক্লাসকে অ্যাড করে রেখে ওই ক্লাসটাকে আমি ইমপ্লিমেন্ট করে দিচ্ছি এখানে। সো একসাথে আমি একাধিক ক্লাসের প্যারেন্ট চাইল্ডের কম্বিনেশন করে ফেলতে পারছি। সো এটা ডিফারেন্ট থিংস। আমি জাস্ট এক্সটেন্ড করছি ইউটিলিটিকে। ইউটিলিটি হচ্ছে আমার প্যারেন্ট আর ডেমো হচ্ছে আমার চাইল্ড। কারণ চাইল্ড কি পায় বলেন তো? চাইল্ড প্যারেন্টের সব কি পায়? পাবলিক প্রপার্টি ছাড়া, সে প্রাইভেট প্রপার্টি ছাড়া সব কিছু পায়। তার যে প্রাইভেট প্রপার্টি আছে সেটা ছাড়া সব কিছু পেয়ে থাকে চাইল্ড। সে পাবলিক তো পাবেই, সাথে সাথে কি পাবে? প্রোটেক্টেডও পাবে, রাইট? আমি মনে করেন আমার সম্পদ কখন হয়ে যায়, আমি যদি আমার কাছে কোনো গচ্ছিত টাকা থাকে, সেটা যদি আমি ব্যাংকে রেখে দেই এবং তারপর যদি মনে করেন যে আমি না থাকি, তো সেই ক্ষেত্রে আমার চাইল্ডরা ওই ব্যাংকের টাকার উত্তরাধিকার হিসেবে
ওই যে নমিনির যে হিসেবটা সেই হিসেবে তারা টাকা পাবে। বাট আমার কাছে কিছু টাকা গচ্ছিত আছে, আমি ওটা ব্যাংকেও রাখি নাই বা কোথাও রাখি নাই, সেটা আমার কি একেবারে প্রাইভেট প্রপার্টি। এই টাকাটা আমি যে কাউকে দান করে যেতে পারি বা যে কেউ এটা অংশীদার হতে পারে বা নিয়ে যেতে পারে, এখানে কোনো রুলস নেই। বাট আমার যখন কোনো সম্পদ আছে, জায়গা জমি আছে, গাড়ি বাড়ি আছে, সেগুলো কি আমার প্রোটেক্টেড প্রপার্টি, যেটার অংশীদার কারা? আমার ফ্যামিলি মেম্বাররা, আমার চাইল্ডরা। বোঝা যাচ্ছে? আচ্ছা, সো ডেমো থেকে যদি এখন আমি দিস বলি, একটা জিনিস খেয়াল করেন, দিস বলতে আমি চাইল্ড এ আছি, চাইল্ডের দিস। এখন যদি এখান থেকে আসি, একটা জিনিস খেয়াল করেন যে আমি এই ক্লাসের ডেমো ক্লাসের অ্যাড পাচ্ছি, মাল্টিপ্লিকেশন পাচ্ছি, সাব পাচ্ছি। আর প্যারেন্ট ক্লাস কি? ইউটিলিটি। ইউটিলিটির কি পাচ্ছি? ডিভিশনকে পাচ্ছি, রিমাইন্ডারকে পাচ্ছি। অ্যাকচুয়ালি চাবির মতো যে সাইনটা সেটা হচ্ছে প্রোটেক্টেড প্রপার্টি, আর তালা হচ্ছে প্রাইভেট প্রপার্টি। সো তার মানে আমি কিন্তু প্রাইভেট প্রপার্টির অ্যাক্সেস পাই নাই প্যারেন্টের, আমি কি পেয়েছি? পাবলিক পেয়েছি আর প্রোটেক্টেড পেয়েছি। তার মানে চাইল্ড প্যারেন্টের প্রোটেক্টেড প্রপার্টি পাবে। এখানে একটা বিষয় ক্লিয়ার, যদি কোনো ক্লাসের চাইল্ড না থাকে সেই ক্লাসে প্রোটেক্টেড ফাংশন দেয়াটাই বোকামি। কারণ আমার তো চাইল্ডই নেই, তাহলে প্রোটেক্টেড প্রপার্টি কে ইউজ করবে? হতে হবে পাবলিক অথবা কি প্রাইভেট, যদি আমার কোনো চাইল্ড না থাকে। আমি তো চাইল্ড, হ্যাঁ, এক্সটেন্ড করেছি, দ্যাট মিন্স ডেমো এক্সটেন্ড করেছে কাকে? ইউটিলিটিকে। তাহলে ইউটিলিটি আমার প্যারেন্ট, ডেমো আমার কি? চাইল্ড। প্যারেন্টের আমি কি কি পাবো? পাবলিককে পাবো, প্রোটেক্টেডকে পাবো, প্রাইভেট কি পাবো? প্রাইভেটকে পাবো না। সো ডেমো থেকে যখন আমি দিস দিয়ে কল করছি, তাহলে কাকে কাকে পাচ্ছি? ডিপকে পাচ্ছি আর রিমাইন্ডারকে পাচ্ছি। এটা হচ্ছিল পাবলিক আর এটা ছিল কি? প্রোটেক্টেড। বোঝা যাচ্ছে? আমি কিন্তু প্রাইভেটকে পাচ্ছি না। প্রাইভেটটা কি ছিল? স্কোয়ার রুট, সেটার অ্যাক্সেস কি আমি পাচ্ছি না। ক্লিয়ার? তাহলে প্রোটেক্টেডের আর প্রাইভেটের পার্থক্যটা কি বোঝা যাচ্ছে? প্রোটেক্টেড প্রপার্টি চাইল্ডরা পেতে পারে, বাট প্রাইভেট প্রপার্টি অন্য কেউই পাবে না। সেটার উপরে একটু আমল করতে হবে, দেখে আসতে হবে, আর একটু প্র্যাকটিস করে শিখে আসতে হবে। প্রয়োজন পড়লে নেক্সট ক্লাসে আবার আলোচনা করব। সজীব পেন ড্রাইভ প্রজেক্ট সহ দিয়ে দিচ্ছি, যেহেতু ফেসবুক নাই, সো পেন ড্রাইভ করেই নিয়ে যাবেন সবাই। কি নামে আপনাদের ইয়েটা হয়? সিআই coordinator batch 14 day 6